কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম সুমন, আমাতুল্লাহ, রুহানি। ভালো আছি আমি, তোমরা কেমন আছো? অভিজিৎ মিত্র, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। মাহি মেহরাব চৌধুরী, আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ভালো আছি ভাইয়ারা, তোমরা কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম রিফাত, সঞ্জিদা, তাবাসসুম, সবাইকে একসাথে সালাম আদাব নমস্কার। আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেইটা বলো। আজকে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা অধ্যায়, যেটা আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বইয়ের অষ্টম অধ্যায়। সেই স্থিতিবিদ্যা অধ্যায়ের 3 নাম্বার লেকচার। তো যারা প্রথম দুইটা লেকচার দেখনি, তোমরা অবশ্যই এই লাইভের ক্যাপশনে আমি লিংক দিয়ে রাখছি। আমার সবগুলা ক্লাসের লিংক সিরিয়াল ওয়াইজ ওই পোস্টে সাজানো আছে। আমি সেই পোস্টার লিংক এই লাইভের ক্যাপশনে দিয়ে রাখছি। তোমরা ক্যাপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই প্রথম দুইটা লেকচার দেখে নিবা। প্রথম দুইটা লেকচার করা না থাকলে কিন্তু স্বাভাবিকভাবেই আজকে ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। ওকে, অনেক মানুষজন চলে আসছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তোমরা যারা যারা ক্লাসে চলে আসছো প্রশ্নটা তুলে ফেলো। সবার প্রথমে আমরা আজকে এই ম্যাথটা করব। গত দুই ক্লাসে বা প্রথম দুই লেকচারে আমরা সামান্তরিক সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করছিলাম, এবং আজকে ক্লাসের প্রথমে এই যে এখানে যে ম্যাথটা লিখে রাখছি, এটাও সামান্তরিক সূত্র রিলেটেড ম্যাথ। তো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এই জন্য আগে প্রথমে এই ম্যাথটা আমি করে দিব, তারপরে আমরা নতুন টপিক সাইন সূত্রে চলে যাব। এই অধ্যায়ে আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র রিলেটেড ম্যাথ, আর একটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য রিলেটেড ম্যাথ। আজকে ক্লাসে বেসিক্যালি আমরা ত্রিভুজের সাইন সূত্র রিলেটেড ম্যাথগুলো করব, এবং আগামী ক্লাসে লম্বাংশের উপপাদ্য রিলেটেড ম্যাথগুলো করব। প্রথম 4 ক্লাসে 8.1 কমপ্লিট হবে। 8.1 হচ্ছে একটু বড়, বা এখানে কন্টেন্ট অনেক বেশি, মানে টাইপ অনেক বেশি, এই জন্য আমি 4 ক্লাসে পড়াবো 8.1। 8.2 পড়াইতে 2 ক্লাসই এনাফ, 2 ক্লাসেই 8.2 কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের পরিচিত ফ্রেন্ড যারা এই কোর্সে এনরোল করা আছে তাদেরকে মেনশন করে দিতে পারো, কারণ অনেকের কাছেই নোটিফিকেশন যাইতে একটু দেরি হয়তো। তো আমরা ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম মাহজুজা দিয়া, আহমেদ মুনতাসির, ভালো আছি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো চলো এই ম্যাথটা আমরা সলভ করে ফেলি। এই ম্যাথটা সলভ করে ফেলি, তারপরে আমরা রেগুলার নতুন টপিকে চলে যাব, যেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র রিলেটেড ম্যাথ। ওকে ফাইন, তাহলে এই প্রশ্নটা দেখো, আশা করি তোমরা খাতায় প্রশ্নটা তুলে ফেলছো। তো এই প্রশ্নটাতে কি বলছে আমি যদি একটু পড়ি। প্রশ্ন বলছে, কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে তাদের একটিকে বিপরীতমুখী করলে এদের লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। ভালো করে চিত্রটা বুঝবা। তুমি যদি চিত্রটা বুঝতে পারো, বাকি ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। আগে একটা জিনিস দেখো, আমরা প্রথম লাইনটাতে কি বলছে, কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে। ভালো কথা, আমি ধরলাম কোনো একটা বিন্দু হচ্ছে ও বিন্দু, এই ও বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। ফাইন, কত অ্যাঙ্গেলে ক্রিয়ারত? ধরলাম পি এবং কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত। ধরতে তো কোনো অসুবিধা নাই। কোন একটা বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে, আমি ধরলাম ও বিন্দুতে পি ও কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত আছে, এবং এদের লব্ধি ধরলাম আর, এদের লব্ধি ধরলাম আর, যেইটা কিনা ধরলাম পি এর সাথে থিটা কোণ তৈরি করছে। আমরা সিম্পলি তো এইভাবেই ধরি, তাই না? কোনো একটা বিন্দুতে দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত এবং লব্ধিটা পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত, আমরা সিম্পলি কিন্তু এইভাবেই ধরি। তুমি অন্য যে কোনোভাবেও ধরতে পারো, নাম যে এইগুলোই দিতে হবে তা তো না, বাট আমরা সিম্পলি এইভাবেই ধরি। এরপরে প্রশ্নে কি বলছে, তাদের একটিকে বিপরীতমুখী করলে, এই যে এখানে দুইটা বল, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, এই দুইটার মধ্যে যে কোনো একটাকে তুমি যদি
বিপরীতমুখী করে দেও। আমি ধরলাম যে পি বলকে বিপরীতমুখী করে দেবো। দেখো পি বলটা ও বিন্দু থেকে আগে ডানে কাজ করতেছিল, এখন এটাকে বিপরীতমুখী করে দিলে বামে কাজ করবে। আহা, হইল না তো, তোমরা সুন্দর করে আঁকাও। ঠিক বিপরীতে, এই যে ঠিক বিপরীতে কাজ করবে। এখন পি ঠিক বিপরীত হয়ে গেছে। দেখো আগে ও বিন্দু থেকে পি বলটা ডানে কাজ করতেছিল, এখন ঠিক অপোজিটে মানে 180 ডিগ্রি কোণে একই সরল রেখা বরাবর ঠিক বিপরীত দিকে কাজ করতেছে, অর্থাৎ এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখন বলছে যে তাদের একটিকে যদি তুমি বিপরীতমুখী করে দেও, তাহলে এদের লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। এই যে আগে লব্ধিটা ছিল আর, প্রথম ক্ষেত্রে লব্ধিটা ছিল আর, এই দিকে কাজ করতেছিল, এই দুইটার মাঝখান দিয়ে কোথাও কাজ করবে অবশ্যই। যদি এখানে একটা সামান্তরিক আঁকো, এই বরাবর কাজ করবে। বাট এখন পি বলটা কাজ করতেছে এই দিকে, কিউ বলটা কাজ করতেছে এই দিকে, তাহলে অবশ্যই এখন লব্ধিটা এই দিকে কোথাও হবে, এই দিকে কোথাও হবে, তাই না? কারণ এই কিউ আর এই পি, এই দুইটাকে নিয়ে তুমি যে সামান্তরিক আঁকাও মনে মনে আঁকাইলে হবে। এই যে ধরো এই যে একটা সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে। তাহলে ধরলাম এখন লব্ধিটা চলে আসছে এইখানে চলে আসছে। খেয়াল করে দেখো, প্রথমে পি যখন ডানে কাজ করতেছিল লব্ধি ছিল এই যে আর এখন পি যখন বামে কাজ করতেছে, এখন পি এবং কিউ এর মধ্যবর্তী লব্ধি হয়ে গেছে এই যে আর, এই দিকে। অবশ্যই এই দিকে হবে, বুঝতেই পারতেছো। এখানে একটা সামান্তরিক আঁকাইলে এই বরাবর হবে এই লব্ধিটা, আর এইখানে একটা সামান্তরিক আঁকাইলে এই বরাবর হবে এই লব্ধিটা। এখন প্রশ্নে বলছে এই লব্ধিটা এক সমকোণে ঘুরে যায়, মানে লব্ধিটা আগে যেইখানে ছিল এবং পরে যেখানে চলে আসছে, এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ পি বলটাকে তুমি যখন বিপরীতমুখী করে দিছো, তখন লব্ধিটা আগে যেইখানে ছিল সেখান থেকে 90 ডিগ্রি ঘুরে এইখানে চলে আসছে। আগে ছিল এইখানে, এখন 90 ডিগ্রি কোণে ঘুরে এইখানে চলে আসছে। এখন প্রশ্নে কি বলছে দেখাও যে বা প্রমাণ করো যে বলদ্বয়ের মান সমান। অর্থাৎ প্রমাণ করতে হবে যে পি সমান কিউ, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। আমাকে এখন প্রমাণ করতে হবে এই কন্ডিশনটার জন্য পি এবং কিউ এর মান সমান। ওকে ফাইন, তাহলে চলো আমরা এখান থেকে কিভাবে প্রমাণ করব সেটা দেখি। একদমই প্রথম কন্ডিশনে যখন সিম্পলি পি এই দিকে কাজ করতেছিল, কিউ এই দিকে কাজ করতেছিল, মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা। তুমি কিন্তু একটা লাইন লিখবা প্রথমে, যে ধরি ও বিন্দুতে পি ও কিউ বল দুইটি আলফা কোণে ক্রিয়ারত এবং এদের লব্ধি পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত প্রথম ক্ষেত্রে। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি? ট্যান থিটা প্রথম ক্ষেত্রে, ট্যান থিটা সমান অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে, এবং বাকি কিউ উপরেও থাকবে নিচেও থাকবে। উপরে হবে সাইন আলফা, নিচে হবে কজ আলফা। একটা সমীকরণ, কাজ শেষ। খুবই সহজ সমীকরণ, এটা আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে লব্ধিটা এখান থেকে ঘুরে এখানে চলে আসছে, আগে লব্ধিটা পি এর সাথে থিটা কোণে ছিল। আমি বলতে পারি যে প্রথম ক্ষেত্রে লব্ধির দিক পি বলের সাথে থিটা কোণ তৈরি করছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে, এখন তুমি কি লিখবা? দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা পি এর সাথে কত কোণ তৈরি করছে? এই অ্যাঙ্গেলটা তৈরি করছে না ভাইয়া, এই যে এই অ্যাঙ্গেলটা। দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি বল আর পি এর সাথে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে। এখন এই অ্যাঙ্গেলের মান কত হবে? এই অ্যাঙ্গেলটার মান কত? দেখো এখানে পুরাটা হচ্ছে 180, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 180। তো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে 90। তাহলে বলতে পারি এতটুকু কত হবে? 180 মাইনাস 90 মাইনাস থিটা সমান 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা, একটু ভালো করে বুঝছো। এখান থেকে শুরু করে পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এখান থেকে এতটুকু হচ্ছে 90 আর এটা হচ্ছে থিটা। তো পুরা 180 থেকে আমি যদি এই 90 এবং এই থিটা মাইনাস করে দিই, তাহলে যেটা থাকবে সেটাই তো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, 90 মাইনাস থিটা। এই যে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। অর্থাৎ তুমি লিখবা প্রথম ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, আর দ্বিতীয় ক্ষেত্রে সূত্র কি হবে?
লব্ধি পি এর সাথে কত কোণ তৈরি করছে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এখন এইখানে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখন আচ্ছা দাঁড়াও আমি আগে বসাই এই যে অ্যাঙ্গেলটা এই লব্ধির দিকটা কার সাথে আছে পি এর সাথে আছে, পি সিঙ্গেল হবে যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এবং নিচে বসবে কিউ, উপরেও থাকবে নিচেও থাকবে, উপরে হবে সাইন নিচে হবে কজ। কিন্তু কথা আছে ভাইয়া এখন কি এখানে সিম্পলি আলফা বসায় দেওয়া যাবে, এখানে আলফা এবং এখানে আলফা না, এখন তো সিম্পলি আলফা বসানো যাবে না, কারণ প্রথম ক্ষেত্রে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা, এই যে দেখো এই আলফা, বাট এখন পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কতটুকু এইটা না, এই যে এইটা, ভালো করে বুঝছো প্রথম ক্ষেত্রে পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ছিল আলফা, বাট সেকেন্ড কন্ডিশনে কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এই যে এতটুক এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তো পুরাটা যদি 180 হয়, পুরাটা যদি 180 হয় আর এতটুক যদি আলফা হয়, এই দেখো এতটুক হচ্ছে আলফা পুরাটা হচ্ছে 180, তাহলে এইটা কত, এই পুরাটা হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, দেখো টোটালটা 180 এতটুক আলফা, তাহলে বাকি একটুক হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা নিচেও বসবে 180 মাইনাস আলফা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই জিনিসটা দিয়ে অনেকে ভুলটা করে ফেলবে যে প্রথম ক্ষেত্রে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ছিল, বাট সেকেন্ড কন্ডিশনে কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা না, তখন হবে 180 মাইনাস আলফা, যে এখান থেকে এই পর্যন্ত পুরাটুক 180 এতটুকু আলফা, তাহলে আমার এখন যেটা দরকার সেটা হবে 180 মাইনাস আলফা। আশা করি বোঝাইতে পেরেছি। এখন খেয়াল করে দেখো তোমরা ত্রিকোণমিতির সূত্র সবাই পড়ে আসছো, tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, tan 90 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ, 90 থাকলে tan চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, কিউ সাইন 180 মাইনাস থিটা বা 180 মাইনাস সামথিং থাকলে সাইনই থাকবে, চেঞ্জ হবে না, মানে 180 থাকলে চেঞ্জ হয় না, 90 এর জোর গুণিতক, এটা তোমরা ত্রিকোণমিতিতে পড়ছো, সাইন 180 মাইনাস আলফা মানে সিম্পলি সাইন আলফা, এই অ্যাঙ্গেলটা আছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, আর নিচে হবে পি প্লাস কিউ 180 মাইনাস আলফা, কজ 180 মাইনাস আলফা মানে হবে কজ আলফা, তবে দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ। এই তোমরা কি বুঝতে পারতেছো, আমাকে একটু কমেন্ট করে বইলো, কারো কমেন্ট তো দেখতে পারতেছি না, আশা করি বুঝাইতে পারতেছি। দেখো এটা ত্রিকোণমিতির সূত্র, সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, এই জন্য প্লাসই থাকলো, বাট দ্বিতীয় চতুর্ভাগে কস কিন্তু নেগেটিভ, এই জন্য সূত্রটা হবে এইটা, কট থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইড বাই পি মাইনাস কিউ কজ আলফা। এখন দেখো দুইটা সমীকরণ পাইলাম, প্রথমটাকে ধরলাম 1 নং সমীকরণ, এইটাকে ধরলাম 2 নং সমীকরণ। বুঝতে পারতেছো, এতটুকু কি বোঝা গেছে? এই তোমরা কি এতটুক বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝা গেল। ওকে ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এই যে 1 নং এবং 2 নং, এখান থেকে আমার বের করতে হবে কি ভাইয়া, এই যে দুইটা কন্ডিশন, এখানে তো দুইটা কন্ডিশনই দেওয়া আছে, আমি দুইটা কন্ডিশন লিখলাম, দুইটা সূত্র পাইলাম। এখন আমাকে দেখাইতে হবে বল দ্বয়ের মান সমান, অর্থাৎ দেখাইতে হবে পি সমান কিউ। তাহলে এখান থেকে কি এলিমিনেট করতে হবে, এই যে অ্যাঙ্গেল টেন থিটা কট থিটা, এগুলা কি আমার কিছু দরকার আছে? আমার প্রমাণ করতে হবে পি সমান কিউ। তাহলে আমি এখন 1 নং আর 2 নং যদি গুণ করে দেই, 1 নং আর 2 নং সমীকরণ যদি গুণ করে দেই, দেখো টেন থিটা ইন্টু কট থিটা সমান, এই যে 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দিচ্ছি। গুণ কেন করতেছি? কারণ গুণ করলে কিন্তু টেন থিটা এবং কট থিটা কাটাকাটি যাবে। তুমি যদি এই দুইটা সমীকরণ গুণ করে দাও তাইলে কিন্তু টেন থিটা এবং কট থিটা কাটাকাটি চলে যাবে, কারণ কট মানে হচ্ছে 1/10। দেখো কি করি, তাহলে এখন বাম পক্ষকে গুণ করে দিলাম, ডান পক্ষকে গুণ করলে হবে উপরে কিউ সাইন আলফা, এখানেও কিউ সাইন আলফা, তাহলে এটা হয়ে যাবে কিউ সাইন আলফা হোল স্কোয়ার, আর নিচে কি হবে পি প্লাস কিউ কজ আলফা, পি মাইনাস কিউ কজ আলফা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে ভালো করে খেয়াল করে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার লিখে ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বোঝা গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন খেয়াল করে দেখাইল, এই দেখো 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দিছি, টেন আর কট, আর এখানে কিউ সাইন আলফা হোল স্কোয়ার হয়ে গেছে,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে গেছে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন খেয়াল করে দেখো এই যে কট থিটাকে কি লেখা যায়? কট থিটাকে লেখা যায় 1/tan থিটা। কট থিটাকে লেখা যায় 1/tan থিটা, রাইট? এটা কিন্তু আমরা লিখতে পারি। কট থিটাকে লেখা যায় 1/tan থিটা, হ্যাঁ নিচে দেখা যায়, ওকে ফাইন। এখন এই যে দেখো tan থিটা কাটা, তাহলে 1 সমান কি লিখতে পারি? 1 সমান লিখতে পারি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর নিচে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। এইটা আমি লিখতে পারি। এখন এইটা সমান কি লেখা যায়? আর গুণন করে দেই। এখানে যদি আমি আর গুণন করে দেই তাহলে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কস আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা সমান কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। নিচে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে ফাইন। এখন এই যে এই লাইন থেকে আমি উপরে নিয়ে যাচ্ছি, অলরেডি তোমরা বুঝেই গেছো যে এখন কি করতে হবে। এখন কি করতে হবে এটা তোমরা সবাই বুঝে গেছো, এতটুকু আমার বিশ্বাস আছে। এখন খেয়াল করে দেখো পি স্কোয়ারটাকে এক পাশে রাখি, কিউ স্কোয়ার দুটোকে আরেক পাশে নিয়ে যাই। দেখো এখান থেকে এখানে আমি যদি এইভাবে লিখি পি স্কোয়ার সমান মাইনাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফাটাকে ডান পাশে নিয়ে যাই, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে লিখতে পারি যদি আমি কিউ স্কোয়ারটাকে কমন নিয়ে নেই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালুও হবে 1। তো 1 দিয়ে তো গুণ করার দরকার নাই, সুতরাং বর্গমূল করে দিলে পি সমান কিউ। এই ম্যাথটা সৃজনশীলে আসার জন্য ইম্পর্টেন্ট আছে। বলো বোঝা গেল কিনা? প্রমাণিত নাকি দেখাইতে বলছে? হ্যাঁ প্রমাণ করতে বলছে, প্রুভড। একটু জলদি কমেন্ট করে বলে ফেলো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, তাইলে আমাদের সামান্তরিক সূত্র রিলেটেড মোটামুটি সকল টাইপ আমি কভার করে দিলাম। তোমরা বাসায় জাস্ট আরেকটু বেশি প্র্যাকটিস করবা এই টাইপের ম্যাথগুলা। তো সামান্তরিক সূত্র রিলেটেড ম্যাথগুলা শেষ হইলো, এখন আমরা বলের সাইন সূত্র রিলেটেড ম্যাথে চলে যাব। এখন আমরা বলের সাইন সূত্র রিলেটেড ম্যাথে চলে যাব। একটু কমেন্ট করে বইলো বোঝা গেল কিনা। হ্যাঁ ইয়েস বুঝেছি। চিত্রটি আবার একটু বুঝিয়ে দিন প্লিজ। ভাইয়া চিত্রটা আবার বুঝাইতে গেলে তো পুরাটাই বুঝাইতে হবে। তুমি কি প্রথম থেকে ক্লাসে ছিলা? দুইটা কন্ডিশন বলছে, কোনো বিন্দুতে দুইটা বল ক্রিয়ার হতো। ধরলাম ও বিন্দু থেকে দুইটা বল কাজ করতেছে, পি এবং কিউ আলফা কোণে ক্রিয়ার হতো এবং এদের লব্ধি আর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ার হতো, এটা আমরা ধরে নিলাম। এরপরে বলছে তাদের একটিকে বিপরীতমুখী করলে, যে এখানে দুইটা বল, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, এদের মধ্যে যে কোনো একটাকে তুমি যদি বিপরীতমুখী করো, আমি পি বলকে বিপরীতমুখী করে দিছি। দেখো পি বলটা আগে ঠিক ডানে কাজ করতেছিল, এখন ঠিক তার বামে কাজ করতেছে, মানে বিপরীতমুখী করে দিছি। এদের লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়, মানে এদের লব্ধিটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এদের লব্ধিটা আগে ছিল এইখানে, এখন চলে আসবে এই দিকে। কিউ এবং পি এই দুইটা বলের লব্ধি তো আর এই দিকে থাকবে না, এই দুইটা বলের লব্ধি হবে এই দিকে, মাঝখানে কোনো একদিকে। তুমি যদি এক্স্যাক্টলি আঁকাইতে চাও তাহলে যে সামান্তরিক আঁকাবা, তারপর কর্ণ বরাবর নিবা। এক্স্যাক্টলি আঁকার দরকার পড়বে না, আগে লব্ধি যেদিকে ছিল সেখান থেকে 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে, মানে এক সমকোণে ঘুরে গেছে। এই দেখো আগে লব্ধি এখান থেকে এখানে চলে আসছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এইখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। কীভাবে বের করছি? পুরাটা হচ্ছে 180, 180 থেকে 90 মাইনাস থিটা মাইনাস 90 মাইনাস থিটা। আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা। ওকে ঠিক আছে, আশা করি বোঝাইতে পেরেছি। কি এইখানে আবার পিভিসিকে কেমনে আসছে? পিভিসিকে কি এখানে কি প্রমিত বিশ্বাস হানা দিছে নাকি? প্রমিত বিশ্বাস রচনা সমগ্র নাকি প্রমিত বিশ্বাসের ছোট কবিতা? এই পিভিসিকে প্রমিত বিশ্বাস কোথায়? প্রমিত বিশ্বাসের ছোট কবিতা এখানে কি করে? ওকে চলো, আমাদের সামান্তরিক সূত্রের ম্যাথ করা শেষ। এখন আমরা কোন ম্যাথ করব? এখন আমরা আগে একটা নতুন সূত্র সম্পর্কে জানবো, যেটা তোমরা ত্রিকোণমিতিতে অলরেডি জেনে আসছো বলে আমার বিশ্বাস।
ত্রিকোণমিতি 7.7। এই স্থিতিবিদ্যা অধ্যায় কিন্তু ত্রিকোণমিতির সাথে অনেকখানি রিলেটেড। 8.2 এবং 8.3 যখন পড়াবো তখন দেখবা অনেক কিছু মানে অনেক ম্যাথ একদম হুবহু ত্রিকোণমিতির সাথে রিলেটেড। তো ত্রিকোণমিতি 7.7 ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7। 7.7 এই অধ্যায়ে তোমরা একটা সূত্র শিখছো, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তোমাদের কি মনে আছে? না থাকলে আমি একটু রিভিউ করে দিই। দেখো, ত্রিকোণমিতি 7.7 ত্রিভুজের সাইন সূত্র পড়ে আসছো। ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল আমি একটু রিভিউ করি। ধরো এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, ক্যাপিটাল এ বি সি। এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। এখানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি মিন করতেছে এই ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলকে, এবং এ কোণের বিপরীত বাহু অর্থাৎ এ অ্যাঙ্গেলের বিপরীত বাহু বিসি, এটার দৈর্ঘ্য ধরলাম ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে ধরলাম ছোট হাতের বি, এবং সি কোণের বিপরীত বাহুকে ধরলাম ছোট হাতের সি। ত্রিভুজগুলোকে আমরা এইভাবেই ধরি, এটা জেনারেল ফরম্যাট, তুমি অন্য কিছু দিয়ে ধরবা না, এইভাবেই ধরবা। একটা ত্রিভুজ এ বি সি যার তিনটা অ্যাঙ্গেল হচ্ছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল বি, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য স্মল সি হলে ত্রিকোণমিতিতে তোমরা যে সূত্রটা শিখছো বলের বা ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র ছিল এইটা, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। মনে আছে? এটা সমান ছিল 2r। আচ্ছা, ওইটাতে আমরা পরে যাই, আপাতত এই সূত্রটাই দেখো, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এখন আমি যদি সূত্রটাকে একটু এক্সপ্লেন করি, সূত্রটা কি হবে? একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু স্মল এ, যে কোনো একটা বাহু এবং সেই বাহুর বিপরীত কোণের সাইন, এই দেখো এ বাহুর বিপরীত কোণ হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে যে কোনো একটা বাহু এবং সেই বাহুর বিপরীত কোণের সাইন, এই অনুপাতগুলা সবসময় সমান। এ বাই সাইন এ বি বাই তার বিপরীত কোণের সাইন অর্থাৎ বি বাই সাইন বি, এবং সি বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন অর্থাৎ বি বাই সাইন বি এবং সি বাই সাইন সি, এই অনুপাতগুলা সবসময় সমান। এবং টু বি মোর স্পেসিফিক, এই অনুপাতগুলার মান হচ্ছে 2r। 2r কি? এখানে আর হচ্ছে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে ক্যাপিটাল আর যদি এই যে এ বি সি ত্রিভুজের, মনে করো এখান থেকে যে একটা বৃত্ত আঁকাইলে, যে এই এ বি সি ত্রিভুজের তিনটা বাহু যোগ করে যে বৃত্তটা আঁকানো যায় এটাকে বলা হয় এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে, এটা আসলে শীর্ষবিন্দু দিয়ে যাবে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্তটা আঁকা হয় সেই বৃত্তটাকে বলে ওই ত্রিভুজের পরিবৃত্ত। তো এই যে পরিবৃত্তটা, এই বৃত্তের তো একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাকে বলা হয় এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, অথবা সিম্পলি এটাকে এই নামেও ডাকা হয়, সিম্পলি পরিব্যাসার্ধ নামেও ডাকা হয়, সিম্পলি এটাকে পরিব্যাসার্ধ নামেও ডাকা হয়। তাহলে আমি সিম্পলি এটাও বলতে পারি যে আর যদি পরিব্যাসার্ধ হয় তাহলে 2r কি হবে? আমি তো এখানে 2r বসাইছি, মানে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ তো ব্যাস অর্থাৎ পরিবৃত্তের ব্যাস, 2r সমান হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তুমি সিম্পলি মনে রাখবা আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে 2r কি হবে? পরিবৃত্তের ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ মানেই তো ব্যাস। ওকে, ফাইন, আশা করি বোঝাইতে পেরেছি। এটা হচ্ছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.7। তোমাদের যারা ত্রিকোণমিতি পড়ছো তারা জানো, যারা জানো না তোমরা এতটুকু জিনিস পয়েন্ট আউট করে রাখো। কারণ এখন আমরা এই সূত্রটা শিখবো কিসে? এই সূত্রটা শিখবো বলের সামান্তরিক সূত্রের ক্ষেত্রে। বলের সামান্তরিক সূত্রে ত্রিভুজের সাইন সূত্রের ব্যবহার বা ত্রিভুজের সাইন সূত্রের সমন্বয়, ত্রিভুজের সাইন সূত্রের সমন্বয়।
বলের সামান্তরিক সূত্রে এই যে ত্রিভুজের সাইন সূত্রটা শিখলাম, এই সাইন সূত্রের সমন্বয় আমরা এখন দেখব। তাহলে আমি সূত্রটা একটু ছোট করে এখানে লিখে রাখি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান c বাই সাইন সি। এতটুকু জানা থাকলেই হবে। এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং সেই বাহুর বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান। এতটুকু জানা আছে আমাদের। আমি এটা এখন মুছে দিচ্ছি, ঠিক আছে? আপাতত এটা সমান 2 আর লেখার দরকার নাই, আমার এইটা এখনই কাজে লাগবে না, পরবর্তী 8.2 এবং 8.3 কাজে লাগবে। তো এখন খেয়াল করে দেখো, দুইটা বল ধরো কাজ করতেছে। এই যে একটা বিন্দু ও বিন্দু, ও বিন্দু থেকে দুইটা বল কাজ করতেছে। ধরো একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। একটা পি বল আর একটা কিউ বল, এবং এদের লব্ধি ধরলাম আর। এদের লব্ধি ধরলাম আর। আচ্ছা, লব্ধিটা আমি এক্স্যাক্টলি আঁকাই। লব্ধি ধরলাম আর। লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে এই দুইটাকে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। এই দুইটাকে বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করলাম। এই যে এই এতটুক এবং এইটাকে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে আমি সামান্তরিক অঙ্কন করলাম। তাইলে পরে এই দুইটা বলের লব্ধি হবে এইটা আর, তাই না? এখন আমি ধরলাম যে এই যে পি বলটা আমি নামকরণ করতে পারি। ধরো নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই যে ও এ বি সি একটা সামান্তরিক, এই সামান্তরিকে দুইটা বল কাজ করতেছে। ও এ বরাবর পি বল, ও সি বরাবর কিউ বল, ও সি বরাবর কিউ বল কাজ করতেছে, এবং এদের লব্ধি হচ্ছে আর। আমি ধরলাম আর, এবং আমি এইটাও ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, বাট সিম্পলি আমরা নর্মালি কি আলফা বিটাই ধরি। আমি ধরে নিলাম লব্ধির সাথে পি এর কোণ হচ্ছে আলফা, লব্ধির সাথে কিউ এর কোণ হচ্ছে বিটা। তাহলে ভাইয়া এখন আমাকে একটা জিনিস বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে বিটা। কেন ভাইয়া? একান্তর কোণ। একান্তর কোণ, এই দুইটা বাহু সমান্তরাল, ও বি হচ্ছে এদের ছেদক। তাহলে এই অ্যাঙ্গেলটা বিটা হলে এইটাও বিটা। তাহলে ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? খেয়াল করে দেখো, এই যে একটা ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি তো অবশ্যই 180 ডিগ্রি। তো তিনটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, একটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা, একটা অ্যাঙ্গেল হচ্ছে বিটা। এই যে এই ত্রিভুজটা, শুধু এই পাশের ত্রিভুজটা ও এ বি, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। 180 থেকে এই দুইটা বিয়োগ হবে না? এই পাই মানে কিন্তু 180, তোমরা জানো টোটাল তিনটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180। এর মধ্যে একটা অ্যাঙ্গেল আলফা, একটা অ্যাঙ্গেল বিটা। তাহলে এইটা হবে 180 থেকে এই আলফা এবং বিটা বিয়োগ করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। আশা করি বোঝাইতে পেরেছি। ও এ বি ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা হইলে এই অ্যাঙ্গেলটা বিটা, আর এইটা আলফা এটা বিটা হইলে এই অ্যাঙ্গেলটা হবে 180 থেকে এই দুটো অ্যাঙ্গেল বিয়োগ করতে হবে। এখন ভাইয়া দেখো, এই যে ও এ বি একটা ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি এ ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করতে পারি। এই যে মাত্র শিখে আসলাম, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে পাই। ত্রিভুজের সাইন সূত্রটা কি ছিল? সাইন সূত্র ছিল যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন। ধরো ও এ, এই ত্রিভুজটা একটা বাহু হচ্ছে ও এ, একটা বাহু হচ্ছে এ বি, আরেকটা বাহু কি? আরেকটা বাহু হচ্ছে ও বি। একটু ভালো করে খেয়াল করো, এই ত্রিভুজটার একটা বাহু হচ্ছে ও এ, একটা বাহু হচ্ছে এ বি, একটা বাহু হচ্ছে ও বি। এখন খেয়াল করে দেখো, তিনটার নিচে তো সাইন আসবে, সাইন সাইন সাইন। আমি আগে লিখে ফেলি, সাইন সাইন সাইন। এখন অ্যাঙ্গেল কি বসবে? ও এ, ও এ এর নিচে বসবে ও এ এই বাহুর বিপরীত কোণ।
এই দেখো এ এর নিচে এ এর বিপরীত কোণ, বি এর নিচে বি এর বিপরীত কোণ, সি এর নিচে সি এর বিপরীত কোণের সাইন। তো আমি সবগুলো নিচে আগেই সাইন দিয়ে দিলাম, যেহেতু সাইন সূত্র সবগুলোতে সাইন আসবেই। এখন ও এ, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা বিটা। ও এ বাহুর বিপরীত কোণ, বিপরীত কোণ কেমনে বের করবো? যেই কোণের সাথে এই বাহুর কোনো সংযোগ নাই। দেখো এই যে বিটা কোণের সাথে ও এ বাহুর কোনো সংযোগ নাই, তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা। এরপরে এ বি, এ বি এর বিপরীত কোণ কোনটা? এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা। তারপরে ও বি, ও বি, ও বি এর বিপরীত কোণ কোনটা? ও বি এর বিপরীত কোণ হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, পাই মাইনাস আলফা প্লাস বিটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। দেখো এই দেখো ও বি, ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই পুরাটা, এই যে এই অ্যাঙ্গেলটা, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন খেয়াল করে দেখো এখান থেকে কি লেখা যায়? ও এ, ও এ মানে কি? ও এ মানে তো পি। ও এ দ্বারা তো আমরা পি বলের মানকে প্রকাশ করতেছি, তাহলে ও এ এর জায়গায় লেখা যায় পি, পি বাই সাইন বিটা সমান এ বি। এ বি সমান কি লেখা যায়? এ বি সমান লেখা যায় কিউ। কেমনে? ওসি বাহুটা যদি কিউ হয় তাহলে এ বিটাও কিউ হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। তা ওসি এর মান যদি কিউ হয়, এ বি এর মানও কিউ হবে, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু। এই তোমরা কি বুঝতে পারতেছো? আশা করি বুঝাইতে পারতেছি। এরপরে দেখো ও বি, ও বি মানে কি? ও বি মানে হচ্ছে এই পি এবং কিউ এর দুইটা লব্ধি, এই যে আর। ও বি কি প্রকাশ করতেছে? লব্ধির মান অর্থাৎ আর। এবং আমরা জানি সাইন পাই মাইনাস থিটা, তুমি যদি আলফা প্লাস বিটাকে মনে মনে থিটা ধরো, আলফা প্লাস বিটাকে মনে মনে থিটা ধরো, সাইন পাই মাইনাস থিটা, ত্রিকোণমিতিতে পড়ে আসছো, সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা। দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, আর পাই বা 180 থাকলে চেঞ্জ হয় না, সাইন সাইনই থাকবে। তাহলে এটা কি হবে? এটা হবে সাইন থিটা, থিটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এই যে দেখো এইটা হচ্ছে বলের সামান্তরিক সূত্রে ত্রিভুজের সাইন সূত্রের সমন্বয়। বলের সামান্তরিক সূত্রে, বলের সামান্তরিক সূত্রে ত্রিভুজের সাইন সূত্রের সমন্বয়। তো এখান থেকে আমি কি বলতে পারি, মানে কেমনে আসছে জিনিসটা? যে কোনো একটা বাহু ধরো পি, ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, পি বাই সাইন বিটা, কিউ ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, কিউ ডিভাইড বাই সাইন আলফা, আর ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, এখানে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে সাইন আলফা প্লাস বিটা সিম্পলি। তাহলে এখানে পি কিউ আর এই তিনটা কিন্তু হচ্ছে তিনটা বল, পি এবং কিউ হচ্ছে দুইটা বল, আর হচ্ছে এদের লব্ধি বল, তিনটাই তো বল, পি কিউ এদের লব্ধি হচ্ছে আর। তাহলে পি কিউ আর এটা হচ্ছে আমরা বলতে পারি যে বলের সামান্তরিক সূত্রে ত্রিভুজের সাইন সূত্রের সমন্বয় এটা, বা আমরা এটাকে সিম্পলি বলের সাইন সূত্রও বলতে পারি। সিম্পলি এটাকে অনেক সময় বলের সাইন সূত্র নামেও ডাকা হয়। আশা করি বোঝাইতে পেরেছি। এই মানুষজন, তোমরা কি সূত্রটা বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো সূত্রটা? এই সূত্রটা দিয়ে পরীক্ষায় অনেক ম্যাথ করা লাগবে, একটু ভালো করে আগে সূত্র বুঝো। অসংখ্য ম্যাথ এই সূত্র দিয়ে তোমাকে পরীক্ষায় করতে হবে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করতে হবে। তোমাদেরকে কি আমি বোঝাইতে পেরেছি? জি, বুঝতে পেরেছি, ক্রিস্টাল ক্লিয়ার। এত সুন্দর ওয়েদারে কিসের যেন অভাব? কিসের অভাব? কিসের অভাব তোমার? ওকে ফাইন, ওকে ওকে ওকে। এখন এই জিনিসটাকে আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, এই জিনিসটাকে আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, যে পরীক্ষায় যখন বল দেয়া থাকবে, দুইটা বল পি এবং কিউ দেওয়া আছে, তোমার লব্ধি দেওয়া আছে, ধরো পি কিউ আর তিনটা বল দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে, তখন যখন এই সূত্রটা তুমি লিখবা, এই সূত্রটা লেখার জন্য তোমাকে এই সামান্তরিকটা আঁকার দরকার হবে না। দেখো আমি ব্যাখ্যা করে দিচ্ছি। পরীক্ষায় যখন এই ম্যাথটা আসবে বা এই টাইপের জিনিসগুলো আসবে, তোমাকে তখন এই পুরা সামান্তরিক অঙ্কন করার দরকার নাই। তুমি কিভাবে লিখবা দেখো আমি তোমাকে বোঝাই দিই। এই যে এই জিনিসটা আমি মুইছা দিয়া আবার সিম্পল করে আঁকতেছি।
পরীক্ষায় যখন ম্যাথের মধ্যে আসবে তখন তো তোমার এত ডিটেলস লেখার দরকার নাই। তুমি কিভাবে লিখবা দেখো, ধরো ও বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত পি এবং কিউ, এদের লব্ধি হচ্ছে আর, এদের লব্ধি আর। ওকে ফাইন। এখন খেয়াল করো, ধরলাম লব্ধির সাথে পি এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা এবং লব্ধির সাথে কিউ এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা। ভালো করে বুঝছো, ও বিন্দুতে দুইটা বল, মানে পরীক্ষায় যখন আসবে তুমি সিম্পলি কিভাবে এই সূত্রটা বসাবা। ধরলাম ও বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, আর এদের লব্ধি হচ্ছে আর। লব্ধিটা পি এর সাথে আছে আলফা কোণে, কিউ এর সাথে আছে বিটা কোণে। তাহলে আমি সিম্পলি এইভাবে লিখতে পারি পি কিউ আর। তুমি তিনটা বল প্রথমেই লিখে ফেলবা, পি কিউ আর, তিনটা বল লিখে ফেলবা। এরপরে তিনটার নিচেই সাইন বসায় দিবা, তিনটার নিচেই কি বসায় দিবা, সাইন বসায় দিবা। তুমি যখন পি নিচ্ছ, তুমি যখন পি নিচ্ছ, পি এর নিচে বসবে পি ছাড়া বাকি দুইটার অন্তর্গত কোণ, এই যে কিউ এবং আর এর অন্তর্গত কোণ। ভালো করে বুঝছো, পি ডিভাইড বাই সাইন, পি এর নিচে অ্যাঙ্গেল হবে পি ছাড়া বাকি যে দুইটা বল আছে, একটা হচ্ছে কিউ একটা হচ্ছে আর, সেই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে এখানে কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণ কোনটা, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে বিটা। এই দেখো বিটা, কাজ শেষ। এই দেখো পি বাই সাইন বিটা। কিউ বাই সাইন, কিউ এর নিচে কি বসবে, কিউ এর নিচে কোন অ্যাঙ্গেলটা বসবে, কিউ ছাড়া বাকি যেই দুইটা বল আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আর। যখন তুমি কিউ এর নিচে অ্যাঙ্গেল বসাবা তখন তুমি কিউকে বাদ দিয়ে দেবে। দেখো কিউকে বাদ দিয়ে দিলাম, বাকি কোন দুইটা বল আছে, একটা হচ্ছে পি একটা হচ্ছে আর। এই দুইটা বলের মধ্যবর্তী কোণ বসবে কিউ এর নিচে। এই পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা। দেখো যখন পি এর নিচে বসাবো তখন পি ছাড়া বাকি দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি এর নিচে বসবে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এর নিচে বসবে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, এবং আর এর নিচে কি বসবে, আর এর নিচে বসবে আর বাদ, আর এর বেলায় আর বাদ। তাহলে আর বাকি বল দুইটা কি কি আছে, পি এবং কিউ। তুমি আর কে বাদ দিয়ে দাও, মনে মনে বাদ দিয়ে দাও। তাহলে আর বাদ দিয়ে দিলে বাকি কোন দুইটা বল আছে, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ। তাহলে আর এর নিচে অ্যাঙ্গেল বসবে এই পুরো অ্যাঙ্গেলটা, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর এর নিচে অ্যাঙ্গেল বসবে আর বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখানে দেখো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা প্লাস বিটা। এই যে পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেলটা কত, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এই যে দেখো সূত্র শেষ। কাজেই তোমার পরীক্ষায় যখন আসবে তখন তুমি সিম্পলি এইভাবে লিখে ফেলবা, তোমার সামান্তরিক আঁকার দরকার নাই, কিচ্ছু দেখানোর দরকার নাই। তুমি জাস্ট তিনটা বল হচ্ছে দুইটা সিম্পল বল দেয়া থাকবে এবং এদের লব্ধি হবে আরেকটা বল। তাহলে পি কিউ আর ডিভাইড বাই সাইন, পি এর বেলায় পি ছাড়া বাকি দুইটার মধ্যবর্তী কোণ বিটা, কিউ এর বেলায় কিউ ছাড়া বাকি দুইটা অর্থাৎ পি এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর এর বেলায় আর ব্যতীত পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা। আমাকে একটু কনফার্ম করো এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা। এইটা আমি কনফার্মেশন পেয়ে আজকের ক্লাসে ম্যাথ করানো শুরু করে দিব। এই জিনিসটা কনফার্মেশন পেয়েই আমি ম্যাথ করানো শুরু করে দিব। আমি কি বোঝাইতে পেরেছি, আমি কি বোঝাইতে পেরেছি কিনা এইটা জানা মাত্রই আমি ম্যাথ করানো শুরু করে দিব। একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে বলো এখন তুমি এই টাইপের ম্যাথ আসলে এই সূত্রটা লিখতে পারবা কিনা। যদি লিখতে পারো তাইলেই হয়ে গেছে কাজ। এখন আমরা বলের সামান্তরিক সূত্রে সাইন সূত্রের ব্যবহার বা সাইন সূত্রের সমন্বয় এই রিলেটেড 3টা বা 4টা ম্যাথ আজকে ক্লাসে আমি করে দিব। আজকে ক্লাসে আমি 3টা বা 4টা ম্যাথ করে দিব এবং আমি এমনভাবে ম্যাথগুলো করাবো যেন তুমি আরও 3টা বা 4টা ম্যাথ নিজে নিজেই করতে পারো। বইয়ে ত্রিভুজের সাইন সূত্র থেকে বিগত বছর বোর্ডে আসছে বা ইম্পর্টেন্ট ম্যাথ আছে 7টা থেকে 8টা। তো আমি 3টা বা 4টা করে দিব, বাকি 3টা বা 4টা তুমি নিজ দায়িত্বে অবশ্যই করবে। আমি একদম ইম্পর্টেন্ট এবং টাইপ ভিত্তিক ম্যাথ করে দিব যেন বাকিগুলা তুমি যদি বুঝে থাকো
ক্লাসে যদি তুমি বুঝে থাকো অবশ্যই নিজে নিজেই করতে পারবা। ওকে ফাইন, তো চলো আমরা শুরু করি। ওকে, এখন প্রশ্নটা আমি আগে লিখি। প্রথমেই যে ম্যাথটা করব সেই ম্যাথের প্রশ্নটা লিখে ফেলি, তোমরাও প্রশ্নটা লিখে ফেলো। প্রশ্নে বলছে কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত, কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটির লব্ধি, পি ও কিউ বল দুইটির লব্ধি। সবাই প্রশ্নটা খাতায় লিখো, হ্যাঁ, যদিও এগুলো সকল বইয়েই আছে, আমি যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করাচ্ছি সব বইয়ে প্রশ্নগুলো আছে, তুমি তাও খাতায় লিখে নোট করো, তাহলে পরীক্ষার আগের দিন টাইপ ওয়াইজ আমি যে ম্যাথগুলো করাচ্ছি শুধু এগুলাও যদি রিভিশন দিয়ে যাও তাও পরীক্ষায় এই টাইপ থেকেই কমন পড়বে, হুবহু কমন পড়বে না কিন্তু এই টাইপ থেকেই আসবে। বল দুইটির লব্ধি √3 কিউ এবং তা পি বলের দিকের সাথে পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখাও যে পি সমান কিউ, পি সমান কিউ অথবা পি সমান 2কিউ। প্রশ্নটা লিখে ফেলো, সবাই প্রশ্নটা লিখে ফেলো। কোনো বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটির লব্ধি হচ্ছে √3কিউ। আমি ধরলাম একটা বিন্দুতে কাজ করতেছে, একটু নিচে আঁকাই বড় করে, পি এবং কিউ দুইটা বল। আমি ধরলাম কোনো একটা বিন্দু ও বিন্দুতে দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি একটা হচ্ছে কিউ, এবং ধরলাম নির্দিষ্ট কোণে ক্রিয়ারত, আমি ধরলাম আলফা কোণে ক্রিয়ারত। প্রশ্নে বলছে কোনো একটা বিন্দুতে নির্দিষ্ট কোণে ক্রিয়ারত দুইটা বল পি ও কিউ, আমি ধরলাম পি এবং কিউ দুইটা বল আলফা কোণে ক্রিয়ারত। প্রশ্নে বলছে এদের লব্ধি হচ্ছে √3কিউ, এদের লব্ধির মান হচ্ছে √3কিউ। লব্ধির মান আর সমান √3কিউ। এখানে আর সমান লিখলে হবে অথবা শুধু √3কিউ লিখলেও হবে, প্রশ্নে বলেই দিছে লব্ধি হচ্ছে √3কিউ এবং তা পি বলের দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এই যে লব্ধিটা, এই লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। ভালো করে বুঝছো, কোনো বিন্দুতে দুইটা বল পি এবং কিউ ক্রিয়ারত আলফা কোণে, আমি ধরলাম এখানে বলছে নির্দিষ্ট কোণে, আমি ধরলাম সেই নির্দিষ্ট কোণটা হচ্ছে আলফা কোণে ক্রিয়ারত। এই দুটা লব্ধি হচ্ছে √3কিউ এবং লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণে আছে। তাহলে ভাইয়া টোটাল অ্যাঙ্গেলটা যদি আলফা হয় এবং এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা হবে আলফা মাইনাস 30 ডিগ্রি। টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাইলে পরে এই অ্যাঙ্গেলটা হবে আলফা মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তিনটা বল আছে, কি কি বল? একটা হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, আর একটা হচ্ছে এই যে লব্ধি √3কিউ। তিনটা বল আছে এবং প্রত্যেকটার মধ্যবর্তী কোণ তুমি জানো। একটু খেয়াল করে দেখো, একটা ত্রিভুজের সাইন সূত্রটা কখন আমি অ্যাপ্লাই করতে পারবো? যখন একটা ত্রিভুজের তিনটা বাহুর মান আমি জানি। এখানে তো বাহু না, এখানে তো আর ত্রিভুজের বাহু বলতে আমি তিনটা বল, এখানে তো বল নিব পি √3কিউ এবং কিউ, তিনটা বল, এবং প্রত্যেক বলের মধ্যবর্তী কোণ আমি জানি। পি এবং √3কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি, √3কিউ এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা মাইনাস 30 ডিগ্রি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো যখন এই রকম একটা সিনারিও চলে আসবে যে তিনটা বল,
তিনটা বল তো থাকবেই, দুইটা বলের লব্ধি তো আরেকটা থাকবে, তিনটা বল এখানে হবে অটোমেটিক। এবং এদের মধ্যবর্তী কোণগুলা হুবহু দেয়া আছে, অথবা তুমি বের করার একটা ওয়ে খুঁজে পাইছো, সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব? বলের সাইন সূত্র। কি লিখব? বলের সাইন সূত্র। বলের সাইন সূত্র থেকে পাই, বলের সাইন সূত্র থেকে পাই। কি পাই বলো তো? তিনটা বল আগে লিখে ফেলো। একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে √3 কিউ। একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, আর একটা হচ্ছে √3 কিউ। সবগুলা নিচে আমি কি দিব? সবগুলা নিচে সাইন দিয়ে দিব। ত্রিভুজের সাইন সূত্র বা বলের সাইন সূত্র। এখন খেয়াল করে দেখো, পি এর নিচে কোন অ্যাঙ্গেলটা বসবে? পি এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ পি এর নিচে বসবে পি বাদ কিউ এবং √3 কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে α - 30। দেখো, পি এর নিচে অ্যাঙ্গেল বসবে পি বাদ √3 কিউ এবং কিউ, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে α - 30। দেখো, α - 30, α - 30 ডিগ্রি। কিউ এর নিচে, কিউ এর নিচে অ্যাঙ্গেল কোনটা বসবে? কিউ এর নিচে অ্যাঙ্গেল বসবে কিউ বাদ, কিউ বাদ বাকি দুইটা, মানে পি এবং √3 কিউ, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই যে দেখো, কিউ এর নিচে বসবে কিউ বাদ পি এবং √3 কিউ, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট মিনস 30 ডিগ্রি। 30 ডিগ্রি। √3 কিউ, √3 কিউ এর বেলায় কি হবে? √3 কিউ বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বসবে এইখানে। তাহলে √3 কিউ বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এই লাইনটা যদি বুঝে থাকো, আমাকে একটু কমেন্ট করে বলো যে বুঝছি, বুঝছি, অথবা বলো যে এই লাইনটা বুঝছি। এই লাইনটা যদি তুমি বুঝে থাকো, তাইলে বলের সাইন সূত্র রিলেটেড আর যত ম্যাথ বইয়ে আছে, যদিও আমি আজকে ক্লাসে আরো 3টা ম্যাথ করে দিব, নিজেই করে দিব, বাট এই লাইনটা বুঝে গেলে বলের সাইন সূত্র রিলেটেড সকল ম্যাথ তুমি নিজেই করতে পারবা। এবং বলের সাইন সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে। তুমি যদি বই খুলো দেখবা এই ধরনের ম্যাথ যে কতবার বোর্ডে আসছে। আমাকে একটু বলবা যে এই লাইনটা বুঝছি, তাইলে আমার কাজ শেষ। আমি যদি এই লাইনটা তোমাকে বোঝাইতে পেরে থাকি, তাইলে 8.1 বলের সাইন সূত্র রিলেটেড ম্যাথগুলো তোমার কাছে পানি ভাত। এই টাইপ থেকে প্রতি বছর প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসেই। এই টাইপটা থেকে যে কত আসে, 8.2 দেখবা সেম এই সূত্রটাই, তখন নাম হবে লামির সূত্র। এরকম সূত্রটাই সাম্যাবস্থার লামির সূত্র। ওই লামির সূত্র যে কি পরিমাণ ম্যাথ পরীক্ষায় আসে। ওকে ফাইন, যদি বুঝে থাকো তাহলে এই অধ্যায় নিয়ে তোমার আর টেনশন করার কোনো কারণ নাই। ওকে, প্রশ্নে বলছে দাদা আলফা কই পাইলেন? আলফা হচ্ছে প্রশ্নে বলা আছে পি ও কিউ দুইটা বল নির্দিষ্ট কোণে ক্রিয়ারত। আমি ধরে নিছি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। আমি ধরে নিলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, এটা আমি ধরে নিছি। তুমি অন্য কিছু চাইলে ধরতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আশা করি বোঝাইতে পেরেছি, আশা করি বোঝাইতে পেরেছি। ওকে, ফক ফকা ক্লিয়ার। আরে বাবা, উম্মে সিম্মি সুমাইয়া, ভেরি গুড। এখন ভাইয়া দেখো, এখন এখানে আসার পরে তোমার ডিসিশন নিতে হবে যে ভাইয়া আমি করতেছি কি, আমার দরকার কি, আমাকে কি চাওয়া হয়েছে। বলা হয়েছে দেখাও যে পি সমান কিউ অথবা পি সমান 2কিউ। এখান থেকে এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে। হয় প্রমাণ করতে হবে পি এবং কিউ এর মান সমান, অথবা পি কিউ এর দ্বিগুণ। তাহলে এখান থেকে পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক বাইর করতে হবে। এই যে তিনটা সম্পর্ক থেকে পি এবং কিউ এর মান সম্পর্ক বাইর করতে হবে। তো প্রথমে খেয়াল করে দেখো, এইটা তো একটু ঝামেলা আছে, পি বাই আলফা মাইনাস 30। এখানে তুমি যতক্ষণ পর্যন্ত আলফার মান না জানতেছো ততক্ষণ পর্যন্ত এইটা নিয়ে কোনো লাভ নাই। প্রথমে তোমাকে আলফার মান বের করতে হবে, তারপরে তুমি এইটা ইউজ করতে পারবা যে আলফার মানটা এখানে বসায় দিলাম। তো প্রথম কাজ হচ্ছে আলফা বের করতে হবে, নাইলে তো এইটা অকেজো। তো আলফা বের করার বুদ্ধি কি ভাইয়া? আমি যদি এই দুইটা অনুপাত নিয়ে কাজ করি, এই দুইটা নিয়ে কাজ করি, এখান থেকে আলফা বের করা পসিবল। কিভাবে পসিবল দেখো, তোমরা লিখবা
যে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে পাই। এই যে এখান থেকে প্রথমটা নিয়ে লাভ নাই ভাইয়া, তোমাকে তো বুঝতে হবে যে কোথায় তোমার লাভ আছে কোথায় তোমার লাভ নাই। এইখানে থেকে নিয়ে লাভ নাই, আমি এখান থেকে নিব, এই দুইটা নেই। দেখো কিউ বাই সাইন 30, সাইন 30 মান হচ্ছে হাফ, √3 কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। দেখো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এই যে কিউ কিউ কাটা, ভালো করে দেখো, এই যে কিউ, এই যে কিউ কাটাকাটি, তাহলে কি থাকতেছে, এই দুইটা উপরে উঠে যাবে, 2 = √3 বাই সাইন আলফা। কিউ কেউ কেটে দিছি, 2টা উপরে উঠে গেছে, তাহলে এখান থেকে লিখা যায় সাইন আলফা সমান √3/2, সাইন আলফা সমান √3/2। এখন খেয়াল করে দেখো, আমার এখানে সাইন আলফা সমান √3/2, তাইলে √3/2 সমান কি লেখা যায়, সাইন 60 ডিগ্রি অথবা সাইন 120 ডিগ্রি। একটা জিনিস দেখো, আমরা সচরাচর নর্মালি যখন ম্যাথ করি √3/2 এর জায়গায় শুধু সাইন 60 ডিগ্রি লিখি, কারণ আমরা জানি সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। কিন্তু তুমি কি আরেকটা জিনিস জানো যে সাইন 120 ডিগ্রি এর মানও কিন্তু √3/2। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে দুইটা কেন নিচ্ছেন, অথবা আমি দেখো আগে এখান থেকে লিখি, সুতরাং আলফা সমান 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। দেখো আগে এই লাইনটা ক্লিয়ার করে দিই, √3/2 তুমি ক্যালকুলেটারে বসায় দেখতে পারো যে সাইন 60 ডিগ্রির ভ্যালুও √3/2, 120 ডিগ্রির ভ্যালুও √3/2। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আলফা এর মান 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি, 60 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। এখন তুমি বলতে পারো ভাই আমরা তো সিম্পলি যে কোনো একটা মান বের করলেই হয়, √3/2 সমান সাইন 60 লিখে আপনি 60 ডিগ্রি বের করেন, এটা দরকার কি? কারণ ভাইয়া এখানে কিন্তু প্রমাণ করতে এসে দুইটা জিনিস, দেখো প্রমাণ করতে হবে P সমান কিউ অথবা P সমান 2Q, তাহলে এখানে আমার ভ্যালু দুইটাই লাগবে, এবং এই আলফার দুইটা ভ্যালুর জন্যই কিন্তু এই কথাটা সত্য, সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2, 120 ডিগ্রির ভ্যালু √3/2। কারণ তুমি বলতে পারো যে ভাইয়া এটা আমি কেমনে বুঝবো, ধরো আমার কাছে ক্যালকুলেটর নাই, তুমি আমাকে বললা যে ভাইয়া আমি তো সাইন 90 পর্যন্ত মান জানি, পরে এগুলো তো আমার মুখস্থ নাই, ধরেন যে আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি এটা কেমনে চেক করবো? দেখো তুমি জানো যে সাইন থিটা সমান সাইন 180 - থিটা, এটা হচ্ছে সূত্র, ত্রিকোণমিতি ফার্স্ট পেপারে 7.1 সূত্র, সাইন 180 - থিটা যে কথা, সাইন থিটা একই কথা। কাজে এখানে তুমি সাইন 60 এটা তো জানো, সাইন 60 থিটার মান তুমি 60 পাইছো, তাহলে এটা সমান কি লেখা যায়, সাইন 180 - 60 সমান সাইন 120 ডিগ্রি। যেহেতু সাইন থিটা সমান সাইন 180 - থিটা, তাহলে থিটার মান যদি 60 ডিগ্রি হয়, সাইন 60 সমান হবে সাইন 180 - 60, দ্যাট মিনস সাইন 120 ডিগ্রি। বুঝতে পেরেছ আশা করি আমি বোঝাইতে পেরেছি। তো এখান থেকে আলফা এর মান দুইটা আসবে, একটা হবে 60 ডিগ্রি, একটা হবে 120 ডিগ্রি। দুইটাই কেন আনতে হবে, নাইলে তুমি এই দুইটা জিনিস প্রমাণ করতে পারবা না। তুমি যদি যে কোনো একটা মান এনে রেখে দেও, তাহলে তুমি একটা জিনিস প্রমাণ করতে পারবা, দুইটা জিনিস তখন আর প্রমাণ করতে পারবা না। আশা করি বোঝাইতে পেরেছি। এখন ভাইয়া এই যে এখান থেকে আমি আলফা এর দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে P সমান কিউ অথবা P সমান 2Q। তাহলে এখন ভাইয়া এই যে এই প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করি, কারণ এখানেই P আছে এখানেও Q আছে। এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, খেয়াল করে দেখো, আমার তো এখন প্রমাণ করতে হবে P সমান কিউ অথবা P সমান 2Q। তাহলে P এবং Q এর মধ্যে সম্পর্ক তো প্রথম দুইটা, তো প্রথমে আলফা সমান 60 ডিগ্রি হলে, আলফা এর মান তো দুইটা পাইছি, একবার হচ্ছে 60 ডিগ্রি বসাবো, আরেকবার 120 ডিগ্রি বসাবো। তো আলফার মান যদি এখানে 60 ডিগ্রি বসাই, P ডিভাইডেড বাই সাইন, খেয়াল করে দেখো আলফা এর মান যদি আমি 60 ডিগ্রি বসাই, 60 - 30 মানে হচ্ছে 30 ডিগ্রি, আলফা এর জায়গায় 60 ডিগ্রি বসাইছি, 60 - 30 মানে সাইন 30 = Q বাই সাইন 30।
দেখো আলফা এর মান এখানে 60 ডিগ্রি বসাইছি, 60 মাইনাস 30 মানে 30, এখানে আছে 30, সুতরাং সাইন 30 কাটা পি সমান কিউ, সাইন 30 কাটা পি সমান কিউ, এইটা প্রমাণ হয়ে গেল। খুবই সহজ জিনিস। দেখো আলফা এর মান যখন তুমি 60 বসাই দিছো তখন এটা প্রমাণ হয়ে গেছে। এখন আলফা সমান 120 ডিগ্রি হলে, আলফা এর মান যদি এখন 120 ডিগ্রি হয়, আলফা এর মান 120 ডিগ্রি হলে কি হবে, পি ডিভাইডেড বাই সাইন 120 মাইনাস 30, 120 থেকে 30 চলে গেলে থাকে 90 ডিগ্রি, 120 থেকে 30 গেলে 90 সমান কিউ বাই সাইন 30, কিউ বাই সাইন 30। এখন ভাইয়া তুমি একটা জিনিস অবশ্যই জানো, সেটা হচ্ছে যে সাইন 90-র ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। একটু বড় করে লিখি, অনেকে হয়তো বুঝতে পারবে না। সাইন 90-র ভ্যালু 1, তো 1 তো লেখার দরকার নাই, সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখান থেকে কি লেখা যায়, 2টা উপরে উঠে যাবে, পি সমান 2Q। দেখো কত সহজ একটা ম্যাথ না। এই যে সেকেন্ডটা প্রমাণ হয়ে গেছে, এটা হচ্ছে প্রথমটা, পি সমান কিউ অথবা পি সমান 2Q। একটু ভালো করে দেখো, এই সূত্রটা আমরা কখন ইউজ করব, যখন 3টা বলের মধ্যবর্তী কোণ আমার জানা থাকবে। আমি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ জানি বলতে এরকম না যে একদম হুবহু দেওয়া আছে, সব তো আর হুবহু দেওয়া থাকবে না, কিছু জিনিস তো আমারও বের করতে হবে। বাট ধরো এইরকম হইলো যে এখানে কোনো অ্যাঙ্গেলই দেওয়া নাই, এরকম যদি হইতো এখানে কোনো অ্যাঙ্গেলই দেওয়া নাই, তাইলে কিন্তু এই সূত্র বসানো যাইতো না, কারণ এখানে বসানোর জন্য অ্যাটলিস্ট আমার অ্যাঙ্গেলগুলো কিন্তু লাগবে। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 30, তো এইটা যদি 30 হয়, আমি টোটালটাকে ধরলাম আলফা, তাহলে এইটা আলফা মাইনাস 30, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল রিলেটেড কোনো ক্লু যদি দেওয়া থাকে তখনই আমি এই সূত্রটা ইউজ করতে পারবো, এবং এই সূত্রটা দিয়ে ম্যাথ করা খুবই সহজ এবং সুন্দর। তবে যদি কোনো অ্যাঙ্গেলই দেওয়া না থাকে তাইলে কিন্তু এই সাইন সূত্র বসানো যাবে না। কেন যাবে না তুমি বুঝতেই পারতেছো, কোনো অ্যাঙ্গেলে আমি জানি না, তাহলে এখান থেকে কি বের করা সম্ভব হইতো না, হইতো না। আশা করি বোঝাইতে পেরেছি, আশা করি বোঝানো গেল। ঠিক আছে, এখন এর পরের ম্যাথটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। এখন যেই ম্যাথটা করাবো সেই ম্যাথটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। কি তোমরা কি বিরক্ত আমি ধীরে ধীরে পড়াই বলে? আরও 3টা ম্যাথ করাইলে আরও 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, আরও 1 ঘন্টা সময় তো আছে, নেক্সট ক্লাস তো 7টা 45 আমি তো ইচ্ছা করে এই জন্যে ক্লাসটা 6টা 15 থেকে না নিয়ে আমি আগাইয়া নিয়ে আসছি 5টা 45। এখন থেকে আমার সাথে তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার এবং বুধবার 5টা 45 থেকে শুরু করব। 7টা 45 যেহেতু তোমাদের নেক্সট ক্লাস, তো 7টা 30 পর্যন্ত তো আমি ক্লাস পাবো। এইগুলা ভাইয়া দৌড়াদৌড়ি করে বোঝানোর জিনিস না, স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ দৌড়াদৌড়ি করে বোঝানোর জিনিস না। এইগুলা যদি বুঝতে পারো সারা জীবনে আর কোনো দিন এইটা নিয়ে প্যারাশানি খাওয়া লাগবে না, এইগুলা মুখস্থ করার জিনিস না। ত্রিকোণমিতির ম্যাথ অনেক সময় না বুঝে সিরিয়ালাইজ করে প্র্যাকটিস করে গেলেও পরীক্ষায় পারা যায়, কিন্তু এইখানে তুমি যদি না বুঝো সারা জীবন প্র্যাকটিস করলেও পরীক্ষায় গিয়ে মিলাইতে পারবা না। ধীরে সুস্থে করাবো, কোনো দৌড়াদৌড়ি নাই। দৌড়াদৌড়ির অধ্যায় স্থিতিবিদ্যা অধ্যায় না ভাইয়া। প্রশ্নটা লিখো, পি প্লাস কিউ, এটা অনেকবার আসছে পরীক্ষায়, এবং পি মাইনাস কিউ বলদয় 2 আলফা কোণে ক্রিয়াশীল, এবং পি মাইনাস কিউ বলদয় 2 আলফা কোণে ক্রিয়াশীল। এবং তাদের লব্ধি এবং এদের লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে
থিটা কোণ উৎপন্ন করে। এরপর কি বলছে, বলছে দেখাও যে, দেখো অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তো সব পাইয়েই গেছি, আমি আগে থেকেই বুঝে গেলাম। যেখানেই দেখবা যে অ্যাঙ্গেল রিলেটেড কিছু দেওয়া আছে, বলের সাইন সূত্র বসায় দিলে সুন্দর মতো ম্যাথ মিলে যাবে। দেখো বলছে দেখাও যে পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা, পি ট্যান থিটা সমান কিউ ট্যান আলফা। খুবই সুন্দর একটা ম্যাথ, অনেকবার আসছে পরীক্ষায়। পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ বলয় টু আলফা কোণে ক্রিয়াশীল। খুবই সহজ একটা ম্যাথ, একটু ভালো করে বুঝো, এমনভাবে বোঝাবো যেন পরীক্ষার আগে আর জীবনেও না দেখলেও তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারো। তুমি খালি প্রশ্নটা পড়বা, স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাথ প্রশ্নেই 80% বলে দেয়া, তুমি খালি এখানে যা বলছে সেই মোতাবেক কাজ করবা। তোমাকে যদি আমি বলি যে এখান থেকে এইদিকে যাবা, তারপরে ওখানে গিয়ে এটা করবা, আমি যদি সকল ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেই, তোমার তো করতে পারা উচিত। গুগল ম্যাপসের মতো তুমি গুগল ম্যাপসে দেখে দেখে একটা ডেস্টিনেশনে যাবা, তো সেটাও যদি তুমি যাইতে না পারো এই বয়সে, তাহলে এটা তো লজ্জাজনক ব্যাপার। তো স্থিতিবিদ্যা অধ্যায় এরকম, প্রশ্নে একদম গুগল ম্যাপসের মতো সকল ডিরেকশন দেওয়া আছে, তোমার খালি সেইটা ফলো করে অ্যান্সারের কাছে যাইতে হবে। তো প্রশ্নে দেখো আমি কি করব, ধরো এই যে একটা ও বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল, ও বিন্দুতে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে পি প্লাস কিউ, আরেকটা হচ্ছে পি মাইনাস কিউ। আমি ধরলাম এই বলটা হচ্ছে পি প্লাস কিউ বল, এই বলটা হচ্ছে পি মাইনাস কিউ বল। কত অ্যাঙ্গেলে ক্রিয়াশীল? টু আলফা, টু আলফা কোণে ক্রিয়ারত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে টু আলফা, টু আলফা কোণে ক্রিয়ারত। প্রশ্নে বলছে এদের লব্ধি, মানে এই দুইটা বলের লব্ধি, এদের অন্তর্গত কোণের, অন্তর্গত কোণ তো এইটা, এই অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে, ভালো করে বুঝছো, ও বিন্দুতে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটা বল টু আলফা কোণে ক্রিয়ারত। এই দুইটা বলের লব্ধি এদের মাঝখানে কোথাও হবে, সেই লব্ধিটা এই দুইটা বলের যে মধ্যবর্তী কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই দুইটা বলের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করতে হবে। ধরলাম এটা হচ্ছে সেই সমদ্বিখণ্ডক রেখা, এই সমদ্বিখণ্ডক হয়েছে, হ্যাঁ সমদ্বিখণ্ডক মানে কি, এই যে দুইটা বলের মধ্যবর্তী কোণ টু আলফা, এই রেখাটা সেই অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করবে। তাইলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা, আবার এই অ্যাঙ্গেলটাও হবে আলফা। একটু ভালো করে বুঝছো, এই দুইটা বলের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখা, তুমি এই জিনিসটা চিন্তা করো, দুইটা বলের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা, এই রেখাটা হচ্ছে এই টু আলফা কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই রেখাটা টু আলফা কোণকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই দিকে হবে আলফা, এই দিকে হবে আলফা। ওকে ফাইন। এখন প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এই দুইটা বলের লব্ধি, এই দুইটা বলের লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সাথে, এই যে সমদ্বিখণ্ডক রেখা সেই রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই দুইটার লব্ধি ধরলাম, এইটা লব্ধি ধরলাম আর, আমি ধরলাম এই দুইটার লব্ধি হচ্ছে আর, সেই আর এই দুইটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখা, এই যে এই রেখাটা, এই রেখার সাথে থিটা কোণ তৈরি করে। দেখো শোনো, আমি এখানে ডটেড লাইন দিছি, তোমাদের ডট 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 দেওয়ার দরকার নাই, তুমি সিম্পলি একটা রেখা আঁকাই দিবা। ভালো করে বোঝো, আমি আবার বোঝাইতেছি। প্রশ্নে বলছে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দুইটা বল পরস্পর টু আলফা কোণে ক্রিয়াশীল, এবং এই দুইটা বলের লব্ধি, আমি ধরলাম লব্ধি আর, এদের মধ্যবর্তী কোণে যে সমদ্বিখণ্ডক রেখা আছে সেই সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন অনেকেই ভাবতে পারো যে ভাইয়া আপনি যে লব্ধিটা সমদ্বিখণ্ডক রেখার সাথে নিচের দিকে নিছেন, আমি কি চাইলে এই রেখাটা বা লব্ধিটা এই সমদ্বিখণ্ডকের সাথে উপরের দিকে থিটা কোণে নিতে পারতাম? উত্তর হচ্ছে না।
এইখানে লব্ধিটা অবশ্যই 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 সমদ্বিখণ্ডক রেখা থেকে নিচের দিকে হবে। কেউ যদি উপরের দিকে আঁকায় তাহলে সে ডিরেক্ট জিরো, সে বাকি কি লিখছে না লিখছে সেটা দেখার কোনো দরকার নাই, সে ডিরেক্ট জিরো পাবে। কারণ কি ভাইয়া, আমি তোমাকে বলছিলাম যে দুইটা বলের ক্ষেত্রে ধরো একটা পি আর একটা কিউ, ধরলাম এখানে পি এর মান কিউ এর চাইতে বড়, যেই বলের মান বড় হয় লব্ধিটা সেই বলের কাছাকাছি থাকে। এই দেখো লব্ধিটা বৃহত্তর বলের কাছাকাছি থাকে, কিউ থেকে থাকবে দূরে, পি থেকে থাকবে কাছে। ধরলাম এই যে এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, ধরলাম পি এবং কিউ এর ঠিক মাঝামাঝি রেখা হচ্ছে এইটা। যদি পি এবং কিউ পরস্পর সমান হইতো তাহলে এদের লব্ধি ঠিক মাঝামাঝি রেখা বরাবর ঠিক মাঝামাঝি কাজ করতো। বাট যেহেতু পি এর মান কিউ এর চেয়ে বড়, তো লব্ধিটা অবশ্যই ঠিক মধ্যবিন্দু থেকে পি এর দিকে সরে আসবে। তা এখানে যে দুইটা বল দেয়া আছে, একটা হচ্ছে পি মাইনাস কিউ, একটা হচ্ছে পি প্লাস কিউ, তাহলে এখানে অবশ্যই অবশ্যই পি প্লাস কিউ গ্রেটার দেন পি মাইনাস কিউ, পি প্লাস কিউ অবশ্যই পি মাইনাস কিউ এর চাইতে বড়। তাহলে লব্ধিটা অবশ্যই পি প্লাস কিউ এর কাছাকাছি থাকবে। এই যে ঠিক মিডিল, এই যে এটা হচ্ছে মিডিল লাইন, এটা হচ্ছে ঠিক মাঝামাঝি, এইটা থেকে বৃহত্তর বলের দিকে থাকবে। বৃহত্তর বল হচ্ছে পি প্লাস কিউ, এই জন্য লব্ধিটা এদের সমদ্বিখণ্ডক রেখা থেকে নিচের দিকে থিটা কোণে থাকবে, নিচের দিকে থিটা কোণে। বাট কেউ যদি চিত্রটা এইভাবে আঁকায়, সে যদি পি প্লাস কিউটাকে এই দিকে নেয় এবং পি মাইনাস কিউটাকে নিচের দিকে নেয়, যে কোনো দিকে নিতে পারে, কারো ইচ্ছা হইল যে না ভাইয়া আমি পি প্লাস কিউটা ধরবো এই দিকে, পি মাইনাস কিউটা ধরবো এই দিকে, সেই ক্ষেত্রে লব্ধিটা হবে এই দিকে। পি প্লাস কিউ বৃহত্তর বলটা যেই দিকে থাকবে লব্ধিটা সেই দিকে থাকবে থিটা কোণে। কার সাথে থিটা কোণে? দুইটা বলের মধ্যবর্তী সমদ্বিখণ্ডক রেখার মধ্যবর্তী কোণে সমদ্বিখণ্ডক রেখার সাথে থিটা কোণে থাকবে। এই জিনিসটা এখানে বুঝতে হবে। যদি এইটা না বুঝো, এখানে যদি এই পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ কোনটা বড় আমার যদি বোঝার কোনো ওয়ে না থাকতো, তাহলে আমি যে কোনো দিকে আচ্ছা নিয়মিত করে ফেলতাম। বাট এখানে তো অবশ্যই পি প্লাস কিউ পি মাইনাস কিউ এর সাথে বড় হবেই, তো লব্ধিটা অবশ্যই পি প্লাস কিউ এর কাছাকাছি থাকবে। এই জিনিসটা যারা ভুল করবে তারা এই ম্যাথে নাম্বার পাবে না। এখন দেখো আমি ত্রিভুজের সাইন সূত্র বসাবো, তবে ত্রিভুজের সাইন সূত্র বসানোর আগে আমার যে কাজটা করতে হবে, দেখো আমাকে তোমরা বলো এই অ্যাঙ্গেলটা কত, একটু ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা কত এবং এই অ্যাঙ্গেলটা কত, এই দুইটা অ্যাঙ্গেল আমার লাগবে, একটু ভালো করে বইছো। এই যে এই অ্যাঙ্গেলটা এতটুকু হচ্ছে আলফা, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা মাইনাস থিটা। ভালো করে বুঝছো। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে থিটা, এই যে টোটালটা হচ্ছে আলফা, এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে আলফা, আর এতটুকু হচ্ছে থিটা। তাহলে এই পুরাটা যদি আলফা হয়, এতটুকু যদি থিটা হয়, তাহলে এটুক হবে আলফা থেকে থিটা মাইনাস, আর একইভাবে এইটা হবে আলফা প্লাস থিটা। কেন? কারণ এতটুকু হচ্ছে আলফা, সাথে এতটুকু হচ্ছে থিটা, তাহলে এই টোটালটা হবে আলফা প্লাস থিটা, এটা হবে আলফা প্লাস থিটা। এই যে এতটুক, সবাই ভালো করে আমাকে বোর্ডের দিকে দেখো, এই যে এতটুক আলফা, এতটুকু হচ্ছে থিটা, তাহলে টোটালটা হবে আলফা প্লাস থিটা। এতটুক আলফা, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এতটুক হবে আলফা মাইনাস থিটা। এই দুইটা অ্যাঙ্গেল আমি আগে থেকে বের করে রাখলাম। আগে থেকেই তুমি যদি না বুঝো, তুমি আমাকে এটাও বলতে পারো ভাইয়া আমি আগে থেকে কিভাবে বুঝবো যে এই দুইটা অ্যাঙ্গেলই আমার লাগবে। অসুবিধা নাই, তুমি আগে ত্রিভুজের সাইন সূত্র শুরু করো, কারণ এখানে সকল অ্যাঙ্গেলই একটা ব্যবস্থা করা আছে, এখানে অ্যাঙ্গেল সংক্রান্ত অনেক কিছু বলা আছে। এনাফ, টু আলফা থিটা, মানে এখানে তোমার যত ধরনের অ্যাঙ্গেলের প্রয়োজন হবে সকল কিছু বলাই আছে। তুমি আগে এতটুকু এনশিওর হইলা যে না আমি এখানে বলের সাইন সূত্র বসাইতে পারবো, বলের সাইন সূত্র বসাইতে পারবো, বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই। তারপরে দেখো তুমি প্রথমে ধরো শিওর না, বাট এই জিনিসটা তো দেখো আমি আগে বলেই দিই, এখানে তিনটা বল আছে, একটা হচ্ছে পি প্লাস কিউ, একটা হচ্ছে পি মাইনাস কিউ, আর একটা হচ্ছে লব্ধি আর। তিনটা বল কি কি? পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, আর।
তো অ্যাঙ্গেল তো বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল লাগবে। তো দেখো পি প্লাস কিউ এবং আর, পি প্লাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে যে এইটা আলফা মাইনাস থিটা, এই জন্য আমার এটা লাগবে। পি মাইনাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা প্লাস থিটা, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই জন্য আমার এটা লাগবে। কারণ আমি তো ভ্যালু আলফা বসাবো না, আমার ভ্যালু বসাইতে হবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, একটা বল হচ্ছে পি প্লাস কিউ, একটা হচ্ছে পি মাইনাস কিউ, আর একটা হচ্ছে লব্ধি সাইন সাইন সাইন। খেয়াল করে দেখো, যখন আমি পি প্লাস কিউ নিব, পি প্লাস কিউ এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি প্লাস কিউ এর বেলায় পি প্লাস কিউ বাদ পি মাইনাস কিউ এবং আর, পি মাইনাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণ, এই যে দেখো পি প্লাস কিউ বাদ পি মাইনাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই যে দেখো আলফা প্লাস থিটা, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা প্লাস থিটা, এই জন্য আমার এইটা লাগবে। তুমি যদি প্রথম দিকে নাও বোঝো, পরে তো এই সূত্রটা বসানোর পর তুমি দেখবা যে আমার অ্যাঙ্গেল প্রয়োজন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা, এটা হবে আলফা প্লাস থিটা। এরপর পি মাইনাস কিউ এর বেলায় কি হবে, পি মাইনাস কিউ বাদ, পি মাইনাস কিউ এর বেলায় পি মাইনাস কিউ বাদ পি প্লাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই দেখো পি প্লাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা মাইনাস থিটা, পি প্লাস কিউ এবং আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা মাইনাস থিটা। তারপরে আর, আর এর নিচে কি বসবে, আর এর নিচে বসবে আর বাদ বাকি দুইটার মধ্যবর্তী কোণ পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা, এই যে 2 আলফা প্রশ্নে বলাই আছে, আর বাদ পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 2 আলফা। একটু ভালো করে বুঝে দেখো, এই লাইনটা যারা বুঝে গেছো শেষ, এই ম্যাথ এখানেই শেষ। বাকিটুক নর্মাল ত্রিকোণমিতির কাজ, তোমরা ত্রিকোণমিতি পড়ছো, 9 থাকতে বীজগাণিতিক ক্যালকুলেশন শিখে আসছো, বাকিটুক এজ ইউজুয়াল কাজ। এই স্থিতিবিদ্যা অধ্যায়ে মানে এই ম্যাথটার স্থিতিবিদ্যা অধ্যায়ের পার্ট এখানেই শেষ। এই লাইনটা হচ্ছে এই অধ্যায়ের এই যে চিত্রটা, এবং এই চিত্রটা থেকে এই জিনিসটা বের করা, এতটুকুই হচ্ছে স্থিতিবিদ্যা অধ্যায়ের কাজ। বাকিটুক জেনারেল ত্রিকোণমিতির কাজ বা বীজগাণিতিক ক্যালকুলেশন। ঠিক আছে, এখন দেখো আমার এখান থেকে কি দরকার, তুমি এই লাইনটা লেখার পরে ফোকাস করবা যে তোমাকে কি প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে পি টেন থিটা সমান কিউ টেন আলফা, পি টেন থিটা সমান কিউ টেন আলফা। তো যেটা প্রমাণ করতে হবে সেখানে শুধু পি কিউ আছে, যেটা প্রমাণ করতে হবে সেখানে তো আর নাই, তাহলে এটা নিয়ে আমার লাভ আছে। যেখানে প্রমাণ করব যেটা, সেখানে আর রিলেটেড কিচ্ছু নাই, তো আর রিলেটেড কিচ্ছু যেহেতু নাই এটা বাদ দিয়ে দেবো। এটাতে আমি কি করব ভাই, আমার যেইটা প্রমাণ করতে বলছে আমি সেইটা নিয়ে কাজ করব, তাই না? আর নিয়ে আমার লাভ কি? তো তুমি একটা কাজ করতে পারো, প্রথমেই শুধু এই দুইটা সূত্র, মানে তুমি যখন বলে সাইন সূত্র লিখবা, পুরাটা তুমি যদি না লিখে শুধু এই দুইটা লিখে কাজ শুরু করে দাও তাও হবে, কোনো অসুবিধা নাই, কারণ এখানে আর রিলেটেডটা আমার দরকার নাই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারতেছি, এখান থেকে লিখতে পারতেছি পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ সমান, এটা পুরাটাই ত্রিকোণমিতির কাজ ভাইয়া, এখানে স্থিতিবিদ্যার কিছু নাই, সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এখন বাকি যে কাজটা করব পুরাটাই বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক কাজ, এখানে স্থিতিবিদ্যার কিছু না। দেখো এখানে কি করব, যোজন বিয়োজন করে দিব। এই সবাই 9-10-এ যোজন বিয়োজন পড়ে আসছো, এখন এখানে যোজন বিয়োজন কেন করব সেটারও কারণ আছে। এখানে যোজন বিয়োজন করলে ত্রিকোণমিতির সূত্র পড়বে, ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.2 এর সূত্র পড়বে। দেখো যোজন বিয়োজন মানে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। দেখো যোজন বিয়োজন মানে হচ্ছে উপরেরটার সাথে হবে নিচেরটা যোগ, আর নিচে হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তারপরে সেম কাজটা এখানেও করতে হবে, উপরে হবে উপরেরটা যোগ নিচেরটা, আর নিচে হবে উপরেরটা বিয়োগ নিচেরটা।
এই উপর নিচ বলতে কিছু নাই, এখানে আসলে হবে হর লব। উপরেরটার নাম হচ্ছে লব, নিচেরটার নাম হচ্ছে হর। সাইন আলফা মাইনাস থিটা। দেখো যোজন বিয়োজন করছি, উপরে হচ্ছে লবের সাথে হর যোগ, নিচে হচ্ছে লব থেকে হর বিয়োগ। একই কাজ এখানে করছি। তোমরা একটা সাইড নোট লিখে দিবা, একটা সাইড নোট লিখে দিবা যে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই। এখন যোজন বিয়োজনটা কেন করছি, তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কেন যোজন বিয়োজন করলেন? অবশ্যই তার একটা কারণ আছে। কারণ কি? দেখো এখানে কিউ কিউ কাটা থাকতেছে 2p, নিচে পি পি কাটা থাকতেছে 2q। ভালো করে একটা জিনিস দেখো, কিউ কিউ কাটা, নিচে পি পি কাটা, উপরে থাকতেছে 2p, নিচে থাকতেছে 2q। 2 কাইটা দেও, 2 কাইটা দেও, দেখো সিম্পলি চলে আসছে p বাই কিউ। এই যে এখানে আছে p, এখানে আছে q, এই জিনিসটাকে তো আমি এইভাবেও লিখতে পারি, p বাই কিউ। জিনিসটাকে এইভাবে লেখা যায় না, p বাই কিউ সমান tan আলফা বাই tan থিটা। তো এই লাইনটা থেকে তুমি যদি p এবং q এর অনুপাত আনতে চাও, তো এই অনুপাতটা আনার জন্য যোজন বিয়োজনের চাইতে ভালো কোনো ওয়ে আর জানা নাই। যোজন এই যে এই লাইনটা থেকে তুমি যদি এই p বাই কিউ এই অনুপাতটা আনতে চাও, এই বাম পাশে কি দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। তো এই লাইন থেকে এই লাইনটা আনার জন্য যোজন বিয়োজন ছাড়া আর কোনো ভালো ওয়ে নাই। তুমি বিয়োজন যোজনও করতে পারো, কথায় একই, লাস্টে উল্টায় দিতে হবে, বাট যোজন বিয়োজন করাটাই তো সবচেয়ে ভালো। এখন খেয়াল করে দেখো, সূত্র পড়ে গেছে, সূত্র পড়ে গেছে। যারা সূত্র জানো না তাদেরকে সূত্র লিখে দেই। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.2। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি, আর সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান হয় 2 cos a sin b। 2 sin a cos b 2 cos a sin b। এই সূত্র দুইটা লিখে রাখো। যারা ত্রিকোণমিতি পড়ো নাই, 7.2 এর সূত্র, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.2, এই 7.2 নাকি 7.3, মোস্ট প্রবাবলি 7.2 অথবা 7.3। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান 2 সাইন এ কস বি। তাহলে এখানে দেখো, এই যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এ এর জায়গায় আছে আলফা, বি এর জায়গায় আছে থিটা, তা 2 সাইন আলফা কস থিটা। আর নিচে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, সূত্র হচ্ছে 2 cos a, এর জায়গায় আছে আলফা, cos a সাইন বি, 2 cos a সাইন বি, বি এর জায়গায় আছে থিটা। খেয়াল করে দেখো, বোঝাইতে পারতেছি কি? ওকে ফাইন, বোঝাইতে আশা করি পারতেছি। এখন দেখো এখান থেকে কি লেখা যায়, p বাই কিউ সমান 2 কাটা, 2 কাটা সাইন বাই কজ মানে হচ্ছে tan আলফা, কজ বাই সাইন মানে হচ্ছে কট আলফা, কট থিটা। দেখো 2 কাটা সাইন আলফা বাই কজ আলফা মানে tan আলফা, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। এখন খেয়াল করে দেখো, এই যে কজ বাই সাইন মানে আসছে কট থিটা। কট থিটাকে কি লেখা যায়? কট থিটাকে লেখা যায় 1/tan থিটা। নিচে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, কট থিটাকে লেখা যায় 1/tan থিটা, কট থিটাকে লেখা যায় 1/tan থিটা। এখন এই লাইন থেকে যদি আর গুণন করে দেই, এই লাইন থেকে যদি আর গুণন করে দেই, আর গুণন করে দাও, p tan থিটা সমান q tan আলফা, p tan থিটা সমান q tan আলফা। শোনো, এই যে আমি প্রথম লাইনে বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, যে লাইনটা এখানে লিখছিলাম সেই লাইনটা, এবং এখানে এই চিত্রটা, এই চিত্র থেকে সেই প্রথম লাইনটা লেখা ব্যতীত বাকি পুরাটুক কাজ হচ্ছে জ্যামিতিক ক্যালকুলেশন, মানে ত্রিকোণমিতিক সূত্র বসানো এবং বীজগাণিতিক ক্যালকুলেশন। ওইটা কিন্তু স্থিতিবিদ্যা অধ্যায়ের কিছু না, ওইটা কিন্তু স্থিতিবিদ্যা অধ্যায়ের কিছু না। তোমাকে এই ক্যালকুলেশন পারতে হবে, এই ক্যালকুলেশন তোমাকে করতে পারতে হবে, অবশ্যই করতে পারতে হবে।
এইটা স্থিতিবিদ্যা অধ্যায়ের কিছু না, তুমি 6, 7, 8, 9, 10, 11 এখন 12-এ উঠে যাচ্ছ। এতদিন যাবৎ ত্রিকোণমিতি তোমাকে পড়ানো হয়েছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যোজন বিয়োজন, বিয়োজন যোজন, পক্ষান্তর, এই সেই অনেক কিছু তোমাকে শেখানো হয়েছে। সেগুলা দিয়ে বাকি পাঠটুক তোমাকে করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? এখন এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এই ম্যাথটা একবার বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসছে। তো এই ম্যাথটা যে আমি বোঝাইলাম, এখন এই জীবনে যেখানেই পরীক্ষায় আসুক, এখানে সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে এই যে লব্ধিটা বৃহত্তর বলের কাছাকাছি না নিয়ে কেউ যদি ক্ষুদ্রতর বলের কাছাকাছি নেয়, ওখানেই কিন্তু জিরো। এই কাজটা করা যাবে না। পি প্লাস কিউ তুমি এইদিকে নিলে লব্ধিটা হবে তার কাছাকাছি, থিটা কোণটা হবে নিচের দিকে। কেউ যদি পি প্লাস কিউটা এইদিকে নিত, তখন সেটা হয়তো লব্ধিটা তার কাছাকাছি হইতো, তখন থিটা অ্যাঙ্গেলটা হয়তো উপরের দিকে। এই মানুষজন বুঝতে পারতেছো? মানুষজন কমেন্ট করে না কেন? নাকি আমার এখানে কমেন্ট আসে না? বুঝলাম না। আজকে ক্লাস মনে হয় তোমাদের ভালো লাগতেছে না। আমার ফোনে কি কমেন্ট আসতেছে না? ওকে, ভালো না লাগলে কি করা যাবে? দেখো, আরো একটা ম্যাথ করাবো, তাইলে বলের সাইন সূত্র থেকে আশা করি পরীক্ষায় আসলে তোমরা করতে পারবা। এখন যে ম্যাথটা করাবো এটাও পরীক্ষায় অনেকবার আসছে, বোর্ডে তো আসছেই, বুটেক্স ভর্তি পরীক্ষায়ও একবার আসছে। প্রশ্নে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি, পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে, সবাই প্রশ্ন লিখে নোট করবা, হ্যাঁ প্রশ্ন লিখে নোট করবা, তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, 1/3। এটাই আজকের লাস্ট ম্যাথ। বলের সাইন সূত্র থেকে 3টা ম্যাথ করে দিচ্ছি। এই 3টা ম্যাথ যদি তুমি বোঝো, তাহলে বলের সাইন সূত্র থেকে আরো বইয়ে যে 4-5টা ম্যাথ আছে তুমি নিজেই করতে পারবা, একদম গ্যারান্টি করতে পারবা। দেখো, তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। এই যে মাত্র যে ম্যাথটা বোঝাইলাম ত্রিভুজের সাইন সূত্র থেকে, এর চাইতে জটিল ম্যাথ তোমাদের বইয়েই নাই। এই ম্যাথটা তুমি যদি বোঝো, তাহলে এখন যে ম্যাথটা করাবো এটা তোমাদের বাড়ির কাছে দেওয়া যায়। অন্য যে কোনো টিচার হলে এটা তোমাদের বাড়ির কাছে দিত, কারণ এইটা যে পারবে, কেউ যদি 100 কেজি ওজন আঙাইতে পারে, তাহলে সে 50 কেজি, 60 কেজি, 70 কেজি আঙাইতে পারবে, এটা ধরাই যায়। তো এই ম্যাথটা তুমি বুঝে ফেললে এটা তুমি নিজেই করতে পারবা। বাট তোমরা তো ফাঁকিবাজ, করবা না। এই জন্যে সবগুলো ইম্পর্টেন্ট টাইপ ক্লাসে আমিই করে দিব, যেন ফাঁকিবাজগুলো অ্যাটলিস্ট আমি যেগুলো পড়াইছি এগুলোও যদি পড়ে যায়, তাও যেন পরীক্ষায় পারে। 1/3 বিভক্ত করে। দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ, দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ 3 cos inverse p/2q এবং লব্ধি p² - q² ডিভাইডেড বাই কিউ, যেখানে p > q। এটা হচ্ছে প্রশ্নটা। সবাই প্রশ্নটা টুক করে লিখে ফেলো, সবাই প্রশ্নটা টুক করে লিখে ফেলো। খুবই সহজ একটা ম্যাথ। এটাও বোর্ডে অনেকবার আসছে, বুটেক্স ভর্তি পরীক্ষায় একবার আসছে। দেখো, প্রশ্নে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুটি বল, পি ও কিউ মানের দুইটা বল,
ধরলাম কোনো একটা বিন্দু ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ মানের দুইটা বলের লব্ধি, পি ও কিউ মানের দুইটা বল ও বিন্দুতে ক্রিয়ারত এবং এই দুইটা বলের লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে। অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী কোণ তুমি যদি ধরো আলফা, তা লব্ধি কোণ তৈরি করবে α/3। ভালো করে বুঝো, এই তোমরা আগে লিখো না, তোমরা কেউ লিখো না, আমাকে আগে বোঝাইতে দেও। আমি ধরলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে প্রশ্নে বলছে যে পি ও কিউ এই দুইটা বলে লব্ধি তাদের অন্তর্গত কোণের মানকে, ধরলাম এই দুইটার লব্ধি হচ্ছে আর, অন্তর্গত কোণের মানকে 1/3 বিভক্ত করে। আচ্ছা আরেকটা জিনিস দাঁড়াও, আগে লিখো না, প্রশ্নে কিন্তু বলা আছে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ। তাহলে লব্ধিটা যে আমি আঁকাইছি, অবশ্যই লব্ধিটা এমনভাবে আঁকানো উচিত যাতে দেখেই বোঝা যায় লব্ধিটা পি এর কাছাকাছি আছে। আমি যে মাত্র আঁকাইলাম এটা তো ঠিক হইল না, তাই না? প্রশ্নে যেহেতু বলে দিছে পি এর মান কিউ এর চেয়ে বড়, তাহলে লব্ধিটা এমনভাবে আঁকানো উচিত যাতে দেখেই বোঝা যায় লব্ধিটা পি এর কাছাকাছি আছে। কমন সেন্স খাটাইতে হবে, নাহলে কিন্তু অনেক স্যার রাগ করতে পারেন। যেহেতু পি এর মান কিউ এর চেয়ে বড়, তা লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। তো আমি যদি ধরি পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, তাহলে প্রশ্নে বলছে যে দুইটা বলে লব্ধি এদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে α/3। 1/3 দেখো, একটু ভালো করে বুঝো। আমি যদি ধরি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এই অন্তর্গত কোণের 1/3। দ্যাট মিনস এটা যদি আলফা হয় এটা হবে α/3। বাট এই যে এখানে α/3 আসতেছে, দেখতে ভিতঘুটে লাগে না? দেখতে তো ভিতঘুটে লাগে, বাট তুমি এইভাবে চাইলেও করতে পারো। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ তুমি ধরলে আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা এর 1/3। 1/3 তো এই দিকে হবে না, তাই না? যেদিকে অ্যাঙ্গেলটা ছোট সেই দিকেই তো 1/3 হবে। এইটা হবে 2/3। বুঝতেই পারতেছে? এখন আমি এইভাবে ধরবো না, আমি যদি এইটাকে আলফা না ধরে এইটাকে ধরি 3 আলফা, প্রশ্নে বলছে 1/3 বিভক্ত করে। তো আমি যদি টোটাল অ্যাঙ্গেলটাকে ধরি 3 আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 3 আলফা এর 3/1 শুধু আলফা। তাহলে আমার এখানে α/3 ভগ্নাংশের কোনো ঝামেলাই নাই, এটা আমি সহজভাবেই ধরতে পারি। তুমি যদি এইটাকে আলফা এবং এটাকে α/3 ধরে করো, কোনো সমস্যা নেই, উত্তর মিলবে। তবে একটু বিদঘুটে দেখা যাইতেছে না? প্রশ্নে বলছে অন্তর্গত কোণকে 1/3, তো 1/3 বিভক্ত করে মানে কি? আমি টোটাল অ্যাঙ্গেলটাকে ধরলাম 3 আলফা, সেইটাকে 3/1 করলে হবে আলফা। যদি বলতো 1/5, তাইলে টোটালটাকে ধরতাম 5 আলফা, এটা হয়তো শুধু আলফা। বোঝাইতে পারছি? আশা করি বোঝাইতে পারছি। তুমি যদি এইটাকে আলফা এবং এটাকে α/3 ধরেও করো, তোমারও উত্তর মিলবে, কিন্তু একটু বিদঘুটে হবে। অসুবিধা আমার দরকার কি ভাইয়া? এতটুকু কমন সেন্স তো আমাদের সবারই আছে। 1/3 বিভক্ত করে টোটালটা ধরলাম 3 আলফা, এটার 3/1 হবে শুধু আলফা। তাহলে এখন খেয়াল করে দেখো এইটা কত হবে? এইটা হবে 2 আলফা। দেখো এখানে কোনো ভগ্নাংশের ঝামেলাই নাই, টোটালটা 3 আলফা, এটুক আলফা, তাহলে উপরেরটা হবে 2 আলফা। তাইলে দেখো এখানে অ্যাঙ্গেলের মেলা বৈশা গেছে। কি বৈশা গেছে? সকল অ্যাঙ্গেল, মানে সকল বলের সাথে সকল বলের অ্যাঙ্গেল ঝকঝকা ফকফকা, সব অ্যাঙ্গেল, যেখানে তুমি অ্যাঙ্গেল সব পেয়ে যাবা। তুমি কি করবা? বলের কি বলা সাইন সূত্র বসাই দিবা। প্রশ্নে চাইছে কি? প্রশ্নে বলছে দেখাও যে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ, এই যে দেখাইতে বলছে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ এইটা, এটা সমান দেখাইতে হবে 3 আলফা। আমি তো বলদ্বয়ের অন্তর্গত কোণ পি এবং কিউ, দুইটা বলের অন্তর্গত কোণ কত ধরছি? 3 আলফা ধরছি। তো আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান 3 আলফা, তাই তো? আমি ধরছি বল দুইটার অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা, আর প্রশ্নে প্রমাণ করতে বলছে 3 cos ইনভার্স p/2q, অর্থাৎ আমার এখান থেকে বের করতে হবে 3 আলফা সমান এইটা। এরপরে লব্ধি, এই যে আর, লব্ধি সমান দেখাইতে হবে এইটা। ওকে, ভালো কথা। তাহলে প্রথমেই দেখো কি করব? বলের সাইন সূত্র হতে পাই, বলের সাইন সূত্র হতে পাই পি কিউ আর, সবগুলার নিচে সাইন, সাইন
সাইন সাইন। ভালো করে বুঝছো, তিনটা বল, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। পি এর নিচে কি বসবে? পি এর নিচে বসবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 আলফা। কিউ এবং আর, এই যে পি এর নিচে বসবে পি বাদ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 2 আলফা। কিউ এর নিচে বসবে কিউ বাদ পি এবং আর এর মধ্যবর্তী কোণ, পিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। কিউ এর নিচে কিউ বাদ পি এবং আর এর মধ্যবর্তী কোণ শুধু আলফা। আর এর নিচে আর বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 3 আলফা। এই লাইনটা লিখে ফেললে আমার এই অধ্যায়ের কাজ শেষ। বাকিটুকু হচ্ছে বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক ক্যালকুলেশন। পি ডিভাইডেড বাই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণের সাইন, সাইন 2 আলফা। কিউ এর নিচে কিউ বাদ আর এবং পি এর মধ্যবর্তী কোণের সাইন, সাইন আলফা। আর এর বেলায় আর বাদ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, সাইন 3 আলফা। টোটালটা হচ্ছে সাইন 3 আলফা। এখন খেয়াল করে দেখো, এখানে যে কোনো দুইটা নিলেই হচ্ছে। আমি প্রথমে যেই দুইটা সহজ পি এবং কিউ, এই দুইটা অনুপাত নেই। তিনটা অনুপাত নিয়ে তো আর আমি কখনো একসাথে কাজ করব না, যে কোনো দুইটা নিয়ে। তা লিখবা, তুমি লিখবা, আমি লিখলাম না, যে প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই, প্রথম এবং দ্বিতীয় অনুপাত নিয়ে পাই পি বাই সাইন 2a। তুমি জানো ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.3 মেবি, সাইন 2a সমান হচ্ছে 2 সাইন এ কজ এ। সাইন 2a সমান 2 সাইন এ কজ এ। তাহলে সাইন 2 আলফা সমান 2 সাইন আলফা কজ আলফা সমান কিউ বাই সাইন আলফা। প্রথম এবং দ্বিতীয় এই দুইটা অনুপাত নিলাম, সাইন 2 এর সূত্র বসে দিলাম 2 সাইন এ কজ এ। তাহলে সাইন আলফা কাটা, সাইন আলফা কাটা। তাহলে এখান থেকে কজ আলফা বের করি। তাহলে এখান থেকে কি হচ্ছে, কজ আলফা সমান হচ্ছে পি বাই 2 কিউ। এই যে কজ আলফা এই পাশে চলে যাবে, কিউটা নিচে চলে আসবে, কজ আলফা সমান পি বাই 2 কিউ। তাহলে এখান থেকে আলফা সমান কি লেখা যায়? এখান থেকে আলফা সমান লেখা যায় কজ ইনভার্স পি বাই 2 কিউ। কারণ আমার প্রশ্নে কি আলফা চাইছে? প্রশ্নে চাইছে বলদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ। বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা। এই যে দেখো, এই যে বলদ্বয়ের অন্তর্গত কোণ কিন্তু এখানে শুধু আলফা না, বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 3 আলফা। সুতরাং 3 আলফা সমান 3 দিয়ে গুণ করে দাও 3 কজ ইনভার্স পি বাই 2 কিউ। এই যে দেখো, বলদ্বয়ের অন্তর্গত কোণ প্রমাণ হয়ে গেছে। কত সহজ একটা বিষয়, কত সহজ একটা ব্যাপার, বোঝা গেল? কতই না সহজ একটা বিষয়, দেখছো কত সহজ একটা বিষয়। এখান থেকে আলফা চলে আসছে, বাট আমার তো এখানে আলফা চাই নাই, আমাকে বলছে বলদ্বয়ের অন্তর্গত কোণ, যেটাকে আমরা 3 আলফা ধরে নিয়েছিলাম, এখন অর্ধেক প্রমাণ হয়েছে, অর্ধেক প্রমাণ হয়েছে। এটা দিয়ে কিন্তু হবে না, আরো কি চাইছে? আবার বলছে, কি বলছে? দেখাও যেতে লব্ধি দেখাইতে হবে। লব্ধির মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ। লব্ধি হচ্ছে আর, তো দেখাইতে হবে আর সমান এইটা। তো আর সমান যেহেতু দেখাবো, যেহেতু আর সমান প্রমাণ করতে হবে, তাহলে অবশ্যই আমি আর সহজ যে কোনো দুইটা অনুপাত নেব। এই দুইটা নেই, তুমি চাইলে এখানে প্রথমটার সাথে 3 নাম্বারটা নিতে পারো, অথবা দ্বিতীয়টার সাথে তৃতীয়টা, যেটা খুশি, যে কোনো দুইটা নিবা যেখানে আর আছে। অবশ্যই আর সমান যেহেতু দেখাইতে হবে, তাহলে এখন আর প্রথম দুইটা নিলে হবে না। তুমি 1 নাম্বারটা আর 3 নাম্বারটা নিতে পারো, অথবা 2 নাম্বারটা আর 3 নাম্বারটা। সবচেয়ে বেটার হয় 2 এর সাথে 3 নিলে, কারণ কিউ বাই সাইন আলফা এটা ডিরেক্ট কাটাকাটি চলে যাবে। সাইন 2 আলফা এটা নিলে সূত্র বসাইতে হবে, এখানে এইটা নিতেই হবে, যে এইটা নিতেই হবে, কারণ আর থাকতেই হবে। আর এটার সাথে সবচেয়ে সহজ হচ্ছে কিউ, এইটা নেওয়া। তো দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই কিউ বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন 3a। এই তোমরা কি জানো ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.3 নাকি না 7.2, সব 7.2 এ সাইন 3a সূত্র কি 3 সাইন এ
মাইনাস 4 সাইন কিউবে। শোনো, যারা ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি পড়ো নাই তাদের কিন্তু স্থিতিবিদ্যা বুঝতে খুবই ঝামেলা হবে। অ্যাটলিস্ট ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্রগুলা মুখস্থ থাকাই লাগবে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্র মুখস্থ থাকাই লাগবে। তাহলে দেখো সাইন 3 আলফা, সাইন 3 আলফা সমান কি হবে? 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। এর জায়গায় আলফা বসাই দিলাম, এর জায়গায় আলফা বসাই দিলাম। দেখো এর জায়গায় আলফা বসাই দিলাম। এই যে সাইন 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। এখান থেকে কি লিখতে পারি? উভয় পক্ষ থেকে আলফা দিয়ে ভাগ করে দেও। তাহলে কিউ, এখানে থাকবে শুধু কিউ, এখানে থাকবে শুধু কিউ সমান আর ডিভাইডেড বাই আলফা দিয়ে মানে সাইন আলফা কমন নিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করে দিলাম। তাহলে এখানে থাকবে শুধু 3 সাইন আলফা তো বাদ, এখানে থাকবে 4 সাইন কিউব আলফার ছায়া থাকবে শুধু সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। মানে উভয় পক্ষ থেকে সাইন আলফা বাদ দিয়ে দিলাম। এখানেও সাইন আলফা আছে, এই দুইটার মধ্যেও সাইন আলফা আছে। এখন খেয়াল করে দেখো ভাই, আমার এখান থেকে বের করতে হবে কি? লব্ধি নাই, দেখো লব্ধি। আমার এখান থেকে বের করতে হবে লব্ধির মানে, যে এটা সমান কি দেখাইতে হবে? লব্ধি মানে আর, এই যে লব্ধি। তাহলে আমি এখান থেকে আর বের করি। আর সমান কি হবে? কিউ ইন্টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা আর ইকুয়ালস টু কিউ ইন্টু 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আলফা। এখন খেয়াল করে দেখো, এই আচ্ছা এখানে কিন্তু আমরা কজ আলফার ভ্যালু পাইছিলাম, এটা তো লাগবে। এখান থেকে 3 বাদ দিয়ে দেও। এখানে কি ছিল? কজ আলফা। এই যে মনে পড়ছে, কজ আলফা সমান ছিল p/2 কিউ। এই তোমাদের খাতায় কিন্তু লেখা আছে যে এই যে এখানে যে আমি লাস্টে 3 আলফা বের করছিলাম, 3 আলফা যে বের করছিলাম ফার্স্টে কিন্তু কজ আলফা সমান এইটা আসছিল। একটু খেয়াল করে দেখো, তোমাদের খাতায় লেখা আছে কজ আলফা সমান p/2 কিউ। তাহলে এখানে সাইন স্কোয়ার আলফার জায়গায় আমি কি লিখতে পারি? একটু দেখো তো, সাইন স্কোয়ার আলফা মানে কি? সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এই সূত্র তো জানো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার আলফার জায়গায় লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার আলফা। এইটা কেন করছি? কারণ কজ আলফার ভ্যালু আমি জানি কজ আলফার ভ্যালু। তাহলে তো অবশ্যই আমি ওখানে যাব যাতে আমি মানটা বসাইতে পারি, তাই না? 3 মাইনাস 4 প্লাস 4 কস স্কোয়ার আলফা। নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এখন খেয়াল করে দেখেন কি লেখা যায়? কিউ ইন্টু 4 কস স্কোয়ার আলফা মাইনাস 4 প্লাস 3 কাটাকাটি গিয়ে হবে -1। কিউ ইন্টু 4 কস স্কোয়ার আলফা -1। এখান থেকে আমি উপরে লিখি, এখান থেকে আমি উপরে লিখব। দেখো নিচে দেখা যাবে না, এই জন্য এখান থেকে উপরে লিখব। দেখো এখন কজ আলফার মান বসাই দিব। আর সমান কিউ ইন্টু 4 কস স্কোয়ার আলফা। কজ আলফা সমান যদি p/2 কিউ হয়, তাহলে কস স্কোয়ার আলফা সমান হবে 4 ইন্টু পি স্কোয়ার। পি হয়ে যাবে স্কোয়ার, 2 কিউ হয়ে যাবে স্কোয়ার, 2 কিউকে স্কোয়ার করলে 4 কিউ স্কোয়ার। ভালো করে দেখো, এই যে কস স্কোয়ার আলফা, এখানে মান বসাই দিচ্ছি। কজ আলফা সমান p/2 কিউ, তাহলে এখানে তো স্কোয়ার করতে হবে। পি হয়ে যাবে পি স্কোয়ার, 2 কিউ হয়ে যাবে 4 কিউ স্কোয়ার -1। তাহলে এখান থেকে লব্ধি সমান কি আসতেছে? কাটাকাটি করে 4 4 কাটা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার -1 আর ইকুয়ালস টু কিউ ইন্টু লসাগু করে দেই কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন এখান থেকে দেখো, এই যে এখানে একটা কিউ, এখান থেকে একটা কিউ কাটাকাটি করে দেও। আর সমান এই যে এখানে আছে কিউ স্কোয়ার, এখানে আছে শুধু কিউ, একটা কিউ কাটাকাটি থাকতেছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো প্রমাণ শেষ। এই যে লব্ধি, এইটাই প্রমাণ করতে দিছিল। প্রমাণিত নাকি? আচ্ছা দেখাইতে বলছে, দেখাও যে, তাইলে দেখানো হলো। শোড বলো তো, আজকে ক্লাসে যেই টাইপের ম্যাথগুলা করাইলাম, পরীক্ষায় এই টাইপের ম্যাথ আসবে। এবং তোমাদের বইয়ে বলের সাইন সূত্র রিলেটেড আরও যে ম্যাথগুলা আছে
যদি আজকের ক্লাসের ম্যাথগুলো তুমি বুঝে থাকো তাইলে বিশ্বাস রাখো নিজের উপর, অবশ্যই বাকি সবগুলা তুমি নিজে নিজেই করতে পারবা। আমি যেই ম্যাথগুলা ক্লাসে করে দিলাম এগুলা যদি তুমি বুঝে থাকো, নিজের উপরে এতটুকু কনফিডেন্স রাখো, বাকিগুলা তুমি নিজে করলেই পারবা। তো বাকিগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা। সব কিছু আমার উপর বা যে কোনো সাবজেক্টের টিচারের উপর সব কিছু ছেড়ে দিবা না। কখনোই বলবা না যে টিচার এটা পড়ায় নাই দেখে আমি পারি নাই। তুমি যেটা পারো না এটা একান্তই তোমার দোষে পারো নাই, টিচার কখনোই তোমাকে সব কিছু করাই দিবে না। তোমাকে নিজের পড়া নিজের শেষ করতে হবে, নিজের দায়িত্ব নিতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। আজকে ক্লাসটা কেমন ছিল? আজকে ক্লাসে মানুষজন কমেন্ট অনেক কম করছে, নাকি আমার এই ফোনে কমেন্ট আজকে আসতেছে না? ক্লাসটা কি ভালো ছিল? আজকে ক্লাসে যে জিনিসটা বোঝাইলাম এগুলা যদি পরীক্ষায় আসে, যদি অ্যান্সার করতে পারো তাইলে আজকে ক্লাসটা সার্থক, ঠিক আছে? আজকে ক্লাসে মানুষজন কমেন্ট করতেছে না কেন বুঝলাম না, নাকি আমার এখানে কমেন্ট আসে না? ওকে ঠিক আছে। তো আগামীকালকে আমার আবার ক্লাস আছে। আগামীকালকে আমার ক্লাস কয়টায়? আমার ক্লাস হচ্ছে 5:45-এ। আগামীকাল 5:45-এ লেকচার 4 আগামীকালকে 8.1 শেষ করে দিব। 8.1 আগামীকালকে শেষ করে দিব। একটা টপিকই বাকি আছে, সেটা হচ্ছে লম্বাংশের উপপাদ্য। আগামী ক্লাসে পড়াবো লম্বাংশের উপপাদ্যটা। প্রথমে দেখাবো 30 মিনিটে, তারপর 1 ঘন্টা 3টা বা 4টা ম্যাথ করে দিব, তাইলেই 8.1 কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। টাটা, গুড বাই।